আমরা এই সিলেবাসের চ্যাপ্টার 2 যেটাকে বলছি, যেটা নামকরণ করেছে কমপ্লেক্স পাওয়ার এন্ড লোড ফ্লো স্টাডিজ। ইনফ্যাক্ট এই চ্যাপ্টারটা মেনলি ইজ ডেডিকেটেড ফর লোড ফ্লো স্টাডিজ, কিন্তু লোড ফ্লো স্টাডিজ সলিউশনের আগে কিছু তোমাদের রিভিউ ওয়ার্ক দরকার হবে অ্যাবাউট কমপ্লেক্স পাওয়ার। এই জন্যই এই অংশটাকে নিয়ে আসা হয়েছে ইন দিস চ্যাপ্টার লোড ফ্লো স্টাডিজে। এই কমপ্লেক্স পাওয়ার এই ইস্যুটাকে আমরা প্রথমে আলোচনা করে নিই। তো আমরা জানি যে কোনো একটা পাওয়ার সিস্টেমে আমরা কমপ্লেক্স পাওয়ার, নর্মালি আমরা ডিসিতে জানি পাওয়ার মানে হচ্ছে সেখানে তো আর কোনো কমপ্লেক্স পাওয়ার নেই, একটাই পাওয়ার, সেটাকে আমরা ইন টার্মস অফ এসিতে যদি বলি সেটা হচ্ছে রিয়েল পাওয়ার, যেটা পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, এইভাবে আমরা নির্ণয় করি। কিন্তু এসি সিস্টেমে পাওয়ার দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার আর একটা হচ্ছে রিয়েল পাওয়ার। তো আমরা রিয়েল পাওয়ারটাকে আমরা কমপ্লেক্স পাওয়ারটাকে নর্মালি এক্সপ্রেস করি এই এসির বেলাতে নট অ্যাজ ভি ইন্টু আই। হ্যাঁ, শুধু যদি ভি ইন্টু আই করি তাহলে তার কনসিকুয়েন্সটা আমরা এইভাবে হয়তো একটু এক্সপ্লেন করতে পারি। দেখো, আমরা মনে করো একটা সার্কিট তুমি ধরলে, এরকম ধরনের একটা সার্কিট, এই লোডে সাপ্লাই দিচ্ছ। এই লোডে সাপ্লাই দেওয়ার জন্য আমাদের সোর্সটাকে তুমি যদি ধরো এইরকম 0 ডিগ্রি, আর এই কারেন্টটা মনে করো এটা একটা ইন্ডাকটিভ সার্কিট, ইন্ডাকটিভ লোড, তাহলে এখানে কারেন্টটা যেটা হচ্ছে আই, মনে করো মাইনাস থিটা ল্যাগিং কারেন্ট, এটার থেকে ল্যাগিং কারেন্ট। এখন তুমি যদি এই পাওয়ার নির্ণয় করতে, যে কমপ্লেক্স পাওয়ারটাকে এখানে আমরা বলি এসি সিস্টেমে, এটাকে আর আমরা পি দ্বারা বলি না, আমরা বলি এস। এস হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। তো আমি এখানে তার আগে, এটা শুরু করার আগে আরেকটুখানি বলে নিই, আমরা নর্মালি কমপ্লেক্স পাওয়ারকে এক্সপ্রেস করি এরকম ধরনের একটা পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে। এটাকে যদি পি বলি, এটাকে কিউ বলি, এটাকে আমরা বলছি এস। এই পি মানে হচ্ছে ভিআই কস থিটা, যেটা তোমরা জানো আর কি, এইটাকে আমরা জানি, এবং এটাকে ওয়াট বা কিলোওয়াট বা মেগাওয়াট দ্বারা রিপ্রেজেন্ট করাই। আর কিউটা হচ্ছে ভিআই সাইন থিটা, যেটাকে আমরা নর্মালি করি কি ভার বা কেভিএআর বা মেগা ভার ইন এয়ার, এইভাবে আমরা এক্সপ্রেস করি। আর এসটা ইজ ইনফ্যাক্ট এটা ভি ইন্টু আই। হ্যাঁ, এইটার ইউনিটটা আমরা বলছি ভোল্ট অ্যাম্পিয়ার বা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার বা মেগা ভোল্ট অ্যাম্পিয়ার। এস কে আমরা বলছি ভোল্ট অ্যাম্পিয়ার, মানে মাল্টিপ্লিকেশন অফ ভি এন আই। কিন্তু আমরা যদি সরাসরি এই ভি এন আই করি, তো হোয়াট ইজ বি দি কনসিকুয়েন্স, সেইটা আমরা দেখি এখানে। আমরা কেন কমপ্লেক্স পাওয়ারকে শুধু ভি ইন্টু আই এইভাবে কমপ্লেক্স পাওয়ারকে এক্সপ্রেস করতে পারি না, তার কারণটা এখানে ব্যাখ্যা করার জন্য এই ইস্যুটাকে নিয়ে আসি। আমরা এখানে যদি কমপ্লেক্স পাওয়ারটাকে লিখি ভি ইন্টু আই, তার মানে ধরো ভি 0 ডিগ্রি ইন্টু আই হচ্ছে তোমার থিটা মাইনাস থিটা, তার মানে দাঁড়াচ্ছে ভি ইন্টু আই, এর অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস থিটা, দ্যাট মিনস ভি আই cos of minus theta means plus cos theta plus minus একই জিনিস। আর এটা হচ্ছে মাইনাস জে অফ ভি আই সাইন অফ থিটা। ভি আই সাইন অফ মাইনাস থিটা মিনস আগে আসলো, এই জন্য মাইনাস জে অফ ভি আই সাইন থিটা হলো। এইটার মানে দাঁড়াচ্ছে পি মাইনাস জে অফ কিউ, তার কারণে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে এখানে দেখাচ্ছি ইফ ইউ অ্যাসাইন দিস ইজ এ সোর্স, যে এই সোর্সের পাওয়ারটা ইজ কন্ট্রিবিউটিং টু দি লোড, তাহলে মনে হবে যে না এখানে পি এইদিকে যাচ্ছে, ইজ ট্রু, এটা ঠিক আছে, কিন্তু টি ইজ ডিরেকশন অফ কিউ ইজ নেগেটিভ, তার মানে এটা এইদিকে আসছে। তার মানে মনে হচ্ছে এইভাবে যদি এক্সপ্রেস করি, তাহলে কিউ রাদার ইজ বিং অ্যাবজর্ব বাই দি সোর্স, এটা যদি সোর্স হয় তাহলে তো ইজ নট দ্য রাইট ওয়ে অফ এক্সপ্রেসিং দি কমপ্লেক্স পাওয়ার। এই ভি ইন্টু আই করলে আমাদের ট্রু রিফ্লেকশন অফ দি কমপ্লেক্স পাওয়ার হচ্ছে না, কারণ এটাকে যদি আমরা সোর্স বলি, নিঃসন্দেহে সোর্স উইল ডেলিভার পাওয়ার টু দি লোড। কিন্তু এখানে দেখছি ইফ উই এক্সপ্রেস এইভাবে, তাহলে
পি ডেলিভারি দিচ্ছে, সোর্সটা ইজ ট্রু টু দি লোড, এটা কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু কিউটা লোডটা বড় গিয়ে জেনারেটরটা সোর্সটা কনজিউম করছে, কিন্তু এটা তো ফ্যাক্ট না, এটা তো ট্রু না। এই জন্য আমরা রাদার এই এক্সপ্রেশনটাকে আমরা এভাবে করি না, রাদার করি কিভাবে দেখো, কমপ্লেক্স পাওয়ারটাকে আমরা এক্সপ্রেস করি এইভাবে যে ভি ইন্টু আই কনজুগেট, ইট মিনস ভি অ্যাঙ্গেল 0 ইন্টু আই যে ভ্যালুটা, এটা কনজুগেট নিলে ইট উইল বিকাম প্লাস। হ্যাঁ, তাহলে ভি আই থিটা দাঁড়ালো, তার মানে ভি আই কস থিটা প্লাস জে অফ ভি আই সাইন থিটা, which is now becomes p plus j of q. এর অর্থ হচ্ছে এখন both p and the q are being delivered by the source to the load. সুতরাং এইটা, this is the true way of representing the complex power. So from now onward তোমরা মনে রাখবে যে complex power আমরা নির্ণয় করতে গেলে always we will be using this v into I conjugate. এটা এটা একটা পরিষ্কার করার এটা আমাদের ইস্যু ছিল। এখান থেকে আমরা যদি যে কোনো জায়গায় যাই, এখানে একটা বেসিক আইডিয়া নিয়ে এসছি। মনে করো একটা পিওর রেজিস্টিভ সার্কিট যদি হয়, দিস ইজ এ পিওর রেজিস্টিভ ব্রাঞ্চ, পিওর রেজিস্টিভ লোড। এখানে একটা সোর্স ভোল্টেজ দিচ্ছে ভি সাব ডেল্টা, অ্যাঙ্গুলার পজিশন ডেল্টা, এবং কারেন্টটা ফ্লো হচ্ছে আইআর। সেখানে আইআরটা নির্ণয় করেছে ভি ভোল্টেজ ডিভাইডেড বাই আর, ভোল্টেজের তো অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল ডেল্টা। এই আইআর এর কনজুগেট নিলে ভি ডিভাইড বাই আর ইন্টু অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস ডেল্টা। এখন এখান থেকে তুমি যদি এটাকে, আমি এই জায়গাটা আসি, যে মনে করো এই আর হাউ মাস রিঅ্যাক্টিভ পাওয়ার, হাউ মাস টোটাল কমপ্লেক্স পাওয়ার ইজ কনজিউমিং, উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্যাট। এইটাকে আমরা বলছি এস আর। যদি আমরা বলি যে কমপ্লেক্স পাওয়ার কনজিউম বাই দ্য আর, তাহলে ভি ইন্টু আই আর, এটা এখান থেকে দেখলে ভি এবং আই আর গুণ করে দাও, এটা দেখবে ভি স্কোয়ার বাই আর, অ্যাঙ্গেলটা 0। ইট মিনস ভি স্কোয়ার বাই আর cosine of 0 which is 1 plus j of v square by r sin of 0 means 0। তাহলে রইল শুধু রিয়েল পার্টটা। তাহলে যেটা আমরা আগেও জানি যে একটা রিয়েল পাওয়ার, একটা পিওর রেজিস্টিভ ব্রাঞ্চে ইট ডাজন্ট কনজিউম এনি রিঅ্যাক্টিভ পাওয়ার, ইট কনজিউমস অনলি রিয়েল পাওয়ার, যেটা এখানেও স্যাটিসফাই করলো। যদি ইফ ইউ গো ফর এ রিঅ্যাক্টিভ, একটা পিওর ইন্ডাকটিভ ব্রাঞ্চ, পিওর ইন্ডাকটিভ লোড, তাহলে দেখো এখানে এটা হচ্ছে পিওর একটা ইন্ডাক্টর, তার রিঅ্যাক্টিভ ভ্যালু হচ্ছে জে অফ এক্স এন। তাহলে ওই একই সোর্স এখানে দাও, আইএল যেটা ফ্লো হবে সেটা হচ্ছে ভি ডিভাইড বাই লো ইম্পিডেন্স বা রিঅ্যাক্ট্যান্স জে অফ এক্স এন। এটা ভ্যালুটা দাঁড়ালে এরকম দাঁড়ালো। এন্ড ইফ ইউ টেক কনজুগেট অফ আইএল, তাহলে এই ভ্যালুটা দাঁড়াবে 90 মাইনাস ডেল্টা, ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল অ্যাঙ্গেলটা। তাহলে এই জিনিসটা এরকম। এখন এখানে যদি দেখো যে হাউ মাস কমপ্লেক্স পাওয়ার ইজ বিং কনজিউমড বাই ইউর ইন্ডাকটিভ লোড, পিওর ইন্ডাকটিভ লোড, সেটাকে আমি যদি নামকরণ করি এই যে এসএল বলে, তাহলে ইট বিকামস ভি ইন্টু আই এল কনজুগেট। এবং এটা করলে দেখাচ্ছে আমরা জে অফ, এর কোনো রিয়েল পাওয়ার নাই, রিয়েল পার্ট ইজ 0 প্লাস জে অফ ভি স্কোয়ার বাই এক্স এল। এই তার মানে এই পিওর ইন্ডাকটিভ লোড এটা কোনো রিয়েল পাওয়ার কনজিউম করে না, শুধু রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। এ কথা আমরা অনেক আগেই জানি, সেটা আবার একটু রিভিউ হিসেবে দেখলাম। আর ক্যাপাসিটি, যদি ইফ ইউ হ্যাভ এ পিওর ক্যাপাসিটিভ লোড, তাহলে দেখো এই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা হচ্ছে মাইনাস জে অফ এক্সি, সেম সোর্স। তাহলে তোমরা এখানে দেখো আইসি এরকম ধরনের হলো, এবং আইসির কনজুগেট নিলে এরকম হলো, এবং এটাকে যদি ক্যাপাসিটিভ পাওয়ার কনজিউমড, কমপ্লেক্স পাওয়ার কনজিউমড বাই পিওর ক্যাপাসিটার, এটার মান দাঁড়াচ্ছে এরকম ধরনের। ক্যালকুলেট করে দেখো যেখানে রিয়েল পাওয়ার তো 0 মাইনাস জে অফ ভি স্কোয়ার বাই এক্সি, তার মানে এটা হচ্ছে QC, কমপ্লেক্স পাওয়ার কনজিউমড বাই দ্য ক্যাপাসিটর। কিন্তু এটা আগে মাইনাস, এর মানে এই ক্যাপাসিটরটা আসলে কমপ্লেক্স পাওয়ারটা কনজিউম করছে না, রাদার ইট ইজ ডেলিভারিং এই দিস অ্যামাউন্ট অফ রিঅ্যাক্টিভ পাওয়ার। যেটা আমরা আগেই জানি যে একটা পিওর ক্যাপাসিটর কোনোদিনও কোনো রিয়েল পাওয়ার কনজিউম করে না, এ কোনো রিঅ্যাক্টিভ পাওয়ারও কনজিউম করে না, রাদার ইট জেনারেটস, প্রডিউসেস রিঅ্যাক্টিভ পাওয়ার। এন্ড ইউ ক্যান দেখতে পাচ্ছ যে মাইনাস সাইন, তার মানে ডিরেকশনটা হচ্ছে উল্টো দিকে, ইজ গোয়িং টু দি সোর্স, সোর্সের দিকে ফ্লো করাচ্ছে। দেখেন এই দুটো টার্ম আমি একটু দেখাই, যেভাবে আমাদের পরবর্তী লোড ফ্লো স্টাডিজে অনেক সময় দরকার হবে। এই যে এসএল যেটা আসছে,
এই টার্মটাকে আমরা একটুখানি দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে এই যে আমরা নির্ণয় করলাম না, SL is equal to J of V square by XL, এটা পেলাম তাই না, এই যে ইকুয়েশন থেকে। এটাকে আমরা এই পদটা কি, এটা হচ্ছে যে 0 প্লাস J of Q, তার মানে এটা হচ্ছে QL, তার মানে Q একটা পিওর ইন্ডাকটিভ ব্রাঞ্চ, যে ইন্ডাকটিভ লোড যে কিউ কনজিউম করে তার ভ্যালুটা হচ্ছে ভি স্কোয়ার বাই এক্সএল। এই এক্সপ্রেশনটা অনেক সময় আমরা এইভাবে লিখি, ভি বাই এক্সএল স্কোয়ার ইনটু এক্সএল, একই কথা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তার মানে এটাকে তুমি যদি লেখো ভি বাই এক্সএল মানে হচ্ছে আই স্কোয়ার ইনটু এক্সএল মানে কি ওমেগা এল। তাহলে আমরা মনে করো এই যে কোন একটা লাইন, ট্রান্সমিশন লাইনে হাউ মাস রিয়াক্টিভ পাওয়ার, একটা ট্রান্সমিশন লাইন যেখানে পাওয়ার ফ্লো করছে, কিন্তু সেও তো নিজেও কিছুটা রিয়াক্টিভ পাওয়ার কনজিউম করে, তার কারণ তারও তো এল আছে। তো যদি আমাদের প্রশ্ন ওঠে যে হাউ মাচ রিয়াক্টিভ পাওয়ার ইজ বিং কনজিউম বাই দ্য ট্রান্সমিশন লাইন ইটসেলফ, তাহলে এই যে এই ফর্মুলা ব্যবহার করে তোমরা, ইফ ইউ নো দি অ্যামাউন্ট অফ কারেন্ট and if you know the value of the inductor of the transmission line, তাহলে তো তোমরা অনায়াসে এখান থেকে কতটা ইন্ডাকটিভ পাওয়ার দিয়ে অ্যাবজর্ব করছে ওই ট্রান্সমিশন লাইন ইটসেলফ, সেটা বার করতে পারবে। ট্রান্সফরমারও তাই, একটা ট্রান্সফরমারের মধ্যে যে এই পাওয়ার লাইনটা তুমি যাচ্ছে এই ট্রান্সফরমারের মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং এরও তো একটা ওয়াইন্ডিং আছে তাই না, সেই ওয়াইন্ডিং এর যেটাকে লিকেজ রিঅ্যাকট্যান্স বলি আমরা, লিকেজ ইন্ডাকট্যান্স, সেটা তো এইটা। সুতরাং এই ট্রান্সফরমার ক্যান অলসো কনজিউম সাম রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাজ ওয়েল, তার পরিমাণ নির্ণয় করতে গেলেও আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি। আরেকটা আসছে যেখানে কিউসি, সেটা আমরা দেখছি যে এইভাবে যদি ক্যাপাসিটার যদি করে তাহলে সেটাকে আমরা এইভাবে দেখলাম যে মাইনাস জে অফ কিউসি। তো তার মানে এটাকে আমরা লিখতে পারি যে কিউসি অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউমড বাই এ পিওর রিঅ্যাক্টর, পিওর ক্যাপাসিটার, সেটা দাঁড়াচ্ছে ভি স্কোয়ার বাই এক্সি। এটাকে ফর্মুলাটা আমরা লিখতে পারি এইভাবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই এক্সি মানে কি 1 বাই ওমেগা সি ইজ ইকুয়াল টু ওমেগা সি ভি স্কোয়ার। সুতরাং একটা পিওর ক্যাপাসিটার যদি চাও যে মনে করো সে কতটা পাওয়ার ডেলিভারি দিতে পারে, ভার এতটা ভার, এটা ভার ডেলিভারি দেয়, এটা আমরা নির্ণয় করতে পারি এই ফর্মুলার সাহায্যে, যদি ইফ ইউ নো দি ভোল্টেজ লেভেল। বুঝতে পেরেছো? এখানে যত ভোল্টেজ হায়ার ভোল্টেজ লেভেলে যাচ্ছে ততই কিউসির পরিমাণ বাড়ছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, এই যে যেমন যত হাই ভোল্টেজ একটা ট্রান্সমিশন লাইন, আমরা জানি এই যে একটা বাস থেকে একটা ট্রান্সমিশন লাইন গেল এখানে গেল, তো ট্রান্সমিশন লাইনে কি এই যে ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিট্যান্স না, এই ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিট্যান্সের পরিমাণও বাড়ে এবং যত হাই ভোল্টেজে যাবে তত ভিও বাড়ে, যার ফলে যত হাই ভোল্টেজের ট্রান্সমিশন লাইনে যাবে ততই এই কিউসির পরিমাণ বাড়ে। আর একটা কথা, যদি কেবলে হয়, আন্ডারগ্রাউন্ড কেবলে হয়, তা সেখানে একটা ওভারহেড লাইনের থেকে আন্ডারগ্রাউন্ড কেবলে বেশি রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম ডেলিভারি দেয়, রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেয়। কেন? সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটার, এটা আমরা কেবলে জানি, কেবলের যে কোরের মাঝখান দিয়ে এই যে কোর, এই যে মনে করো কোর, এটা হচ্ছে কোর কন্ডাক্টর, তার উপর দিয়ে যে লেয়ারটা, এইটা হচ্ছে ইনসুলেটর, ডাইলেকট্রিক স্ট্রেংথ। তা কেবলের এই ডাইলেকট্রিক স্ট্রেংথ অনেক বেশি, এই সি এর মান অনেক বেশি, যার ফলে ভোল্টেজ একটা রিজনেবল ভোল্টেজেও সি এর মান বেশি হওয়ার ফলে এই কারেন্টটা কিউসি অনেক বেশি পরিমাণ হয়। এই কথাটাও তোমরা জানলে যে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি, দুটো দেখালাম যে আমরা দুইভাবে ব্যবহারের জন্য এটা প্রয়োজন হয়। এটা গেল। আমরা এখানে একটা ছোট উদাহরণ নিয়ে এসেছিলাম, একটা ইন্টারেস্টিং উদাহরণ। দেখো যে এটা সোর্স, এখানে বলছি এই সোর্সের ম্যাগনিটিউডটা দিয়ে দিচ্ছে, ভোল্টেজটা দিয়ে দিচ্ছে। দেখো এই ভোল্টেজটা হচ্ছে এরম ভোল্টেজ, আর এর ডেলিভারি কারেন্ট অফ এরম ধরনের কারেন্ট, হ্যাঁ, এই 10 ডিগ্রি অ্যাম্পিয়ার এরকম একটা কারেন্ট, আর এটা ভোল্টেজের, এটা ভি। এখন বলছে যে হুইচ লিভস দি পজিটিভ টার্মিনাল অফ দি সোর্স, অর্থাৎ এটা এই পজিটিভ সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে বার হয়ে যাচ্ছে। এখন বলছে যে ক্যালকুলেটেড সোর্স রিয়েক্ট পাওয়ার, বোথ রিয়েল অ্যান্ড রিয়েক্টিভ পাওয়ার, কমপ্লেক্স পাওয়ারটা বলছে, এই সোর্সের কমপ্লেক্স পাওয়ারটা নির্ণয় করতে বলছে। তারপরে বলছে যে হোয়াট টাইপ অফ সোর্স ইট ইজ, এটা কি ধরনের সোর্স, এটা নির্ণয় করতে বলছে। তো তুমি এখন কমপ্লেক্স পাওয়ারটাকে নির্ণয় করো এই সোর্সে, ভি ইন্টু আই কনজুগেট,
ভি এর ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে, এটা কনজুগেট নিলে এই যে আই হচ্ছে 10 ডিগ্রি, কনজুগেট নিলে -10, সো ইট উইল বি এই ভ্যালু এই। এটাকে যদি কার্টেসিয়ান ফর্মে নিয়ে ফেলো তাহলে -500 প্লাস j of 866, এর মানে এই পি এর ভ্যালু হচ্ছে -500 আর কিউ এর ভ্যালু হচ্ছে 866। এটা হচ্ছে ওয়াট আর এটা হচ্ছে ভার। তাহলে এটা কোন ধরনের মেশিন? যে মেশিন এই 500 ওয়াট সাপ্লাই দিচ্ছে না, অ্যাবজর্ব করছে আর এত ভার ডেলিভারি দিচ্ছে, এটা কোন ধরনের মেশিন হয়? আমরা অলরেডি জানি এটা একটা সিনক্রোনাস জেনারেটর কোনোদিনও এই রিয়েল পাওয়ার কনজিউম করে না, সে সবসময় রিয়েল পাওয়ার ডেলিভারি দেয়, রিঅ্যাক্টিভ পাওয়ারও ডেলিভারি দেয়, সুতরাং এটা সিনক্রোনাস জেনারেটর না। তা এখন কোন ধরনের মেশিন এটা? যেহেতু কনজিউম করছে রিয়েল পাওয়ার, তার মধ্যে এটা মোটর দিয়ে, মোটরের লোড থাকলে টু ড্রাইভ দ্য লোড ইউ নিড টু হ্যাভ দ্য রিয়েল পাওয়ার। তাহলে এটা নিঃসন্দেহে এই সোর্সটা একটা সিনক্রোনাস মোটর যে ওভার এক্সাইটেশনে রান করছে, যার ফলে মোটরের লোডের জন্য সে 500 ওয়াট সিস্টেম থেকে ড্র করছে, আর এই ওভার এক্সাইটেশনের কারণে, এক্সাইটেশন বেশির কারণে সে 866 ভার, অ্যামাউন্ট অফ ভার ইজ ডেলিভারিং টু দি লোড সাইড। এইটা আর কি। আমরা এখান থেকে নেক্সট আইটেমে যাই। এখানে হচ্ছে যে এই পাওয়ার সিস্টেম অ্যানালিসিস, এই লোড ফ্লো স্টাডিজ করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। বাজ এখানে নোডাল অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স বা বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। নোড আর বাজ এসেনশিয়ালি দ্য সেম থিং। ইন দ্য সার্কিট অ্যানালিসিস তোমরা যেটা করে এসছো সেখানে আমরা বলি কি নোড মিনস হোয়ার মোর দ্যান ওয়ান সার্কিট ইজ কানেক্টেড। হ্যাঁ, একাধিক সার্কিট যে পয়েন্টে কানেক্টেড সেইটা কিন্তু আমরা জাংশন বলি বা নোড বলি, তাই না? পাওয়ার সিস্টেমে এইটাকে বলি আমরা বাস বার। এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সার্কিটে আমরা নর্মাল যে সার্কিট পড়ে এসছে সেখানে নর্মালি খুব কম অ্যাম্পিয়ার হ্যান্ডেল করে। হ্যাঁ, খুব কম অ্যাম্পিয়ার হ্যান্ডেল করে। মানে আমি তোমাকে বলতে চাই যে যে মনে করো বাড়িতে তুমি একটা সিম্পল এই 200, এই একটা বাল্ব, এখানে এই একটা বাল্ব নিয়ে এসছে, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে মনে করো লাইন। বুঝতে পেরেছো তো? তো তুমি এখান থেকে এই বাল্বে তোমার বাড়িতে এসে ঢুকলো এই পয়েন্টটা, সাপ্লাইটা, এটা হচ্ছে 230 ভোল্টেজের একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই, এইটা নিউট্রাল, এটা হচ্ছে লাইন। এখানে এসে তোমার বাড়িতে কানেকশন হয় যখন, তখন একটা তার নিয়ে এসে এখানে একটু জুড়ে দাও, আর একটা তার এখানে জুড়ে দাও, দিয়ে একটা বাল্ব জ্বালাও, এই তো একটা বাল্ব জ্বালাও। আবার হয়তো এখানে একটা কানেকশন দিয়ে, এখানে একটা দিয়ে এখানে একটা মোটরের পাম্প চালাও, মোটর, হ্যাঁ, বাড়ির ছাদে পানি তোলার জন্য মোটর। এই ধরনের এই যে জয়েন্ট গুলো, এই জয়েন্ট গুলো এখানে প্রত্যেকটা সার্কিটে কারেন্টটা ড্র করে খুব কম। একটা ফ্যান যদি হয় তো পারহ্যাপস 0.2 অ্যাম্পিয়ার, একটা মোটর যদি হয় সেও ধরো লেস দ্যান 1 অ্যাম্পিয়ার, অ্যাপ্রক্সিমেটলি 1 অ্যাম্পিয়ার, ছোট ছোট মোটর। তাহলে সেই সব ক্ষেত্রে এইসব জয়েন্ট গুলো দেওয়া সিম্পলি তার টুইস্ট করে বা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে একটা যা তারের সঙ্গে আরেকটা তার জয়েন করে দিয়ে দিলেই হয়, একটা ফিক্সিং মেটেরিয়াল দিয়ে জয়েন করে দিলেই হয়। কিন্তু যদি একটা বাস এরকম ধরনের একটা লাইন আসে 400 কেবির, আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখাচ্ছি, তুমি এখান থেকে অনেকগুলো সার্কিট যাবে, মনে করো এটা এসে একটা ট্রান্সফরমারে যাবে, এটা 230 কেবি হলো, এখান থেকে অনেকগুলো লাইন এর হয় 230 কেবি সার্কিট বার হয়ে যাচ্ছে। তুমি কি এরকম সিম্পলি তার এর হয় জুড়ে, তারের সঙ্গে জুড়ে এর হয় দিতে পারবে টুইস্ট করে? অসম্ভব। এর জন্য ইউ নিড টু হ্যাভ এন স্পেশাল ফিক্সিং মেটেরিয়াল, হ্যাঁ, যেটা এর সঙ্গে জাংশনটা হবে ফার্ম, যার ফলে কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সটা বিকাম অলমোস্ট জিরো। কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স জিরো, কিন্তু এই সব জায়গাতে কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স তো একেবারেই জিরোর কাছাকাছি না, জিরো না, একটু বেশি আছে। তাতে করে ইট ডাজন্ট ম্যাটার ফর দি লো ভোল্টেজ সিস্টেম, দ্য হাই ভোল্টেজ সিস্টেম ইজ ইম্পসিবল। এই জন্য স্পেশাল কানেকশনের আয়োজন একটা আছে। এই জন্য এই ধরনের নোড গুলোকে, জাংশন গুলোকে আমরা তখন বলি না নোড বা জাংশন, আমরা বলি তখন এটাকে বাস বার। কথা বুঝতে পেরেছি? এই যে নোডাল অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স বা বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, এটাকে আমরা বলি বাস বার, বা সংক্ষেপে উই সামটাইমস কল বাস। আসলে এটা নোড, সার্কিটের বেলায় নোড বা জাংশন।
কথা বুঝতে পেরেছো তো? এই হলো জিনিসটা। তো আমরা সেই নোডাল অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স বা বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স এটা আমাদের নির্ণয় করার দরকার হয়। মনে করো 3 বাস পাওয়ার সিস্টেম। এই 3 বাস পাওয়ার সিস্টেম আমরা এই কথাও বলে রাখি এই জায়গাটায়, ইউ ক্যান টেক নোট অফ ইট, যে লোড ফ্লো স্টাডিজ ইজ ক্যারিড আউট আন্ডার স্টেডি স্টেট কন্ডিশন, আন্ডার ব্যালেন্সড স্টেডি স্টেট কন্ডিশন। বুঝতে পেরেছো তো? এখানে অন্য কোনো অবস্থায় না, এটা পিওর স্টেডি স্টেট কন্ডিশনে রান করছে, তার মানে সিস্টেমটি ইজ ব্যালেন্সড। তো ব্যালেন্স যদি হয়, we will have to use a single phase equivalence circuit. Well, in that case, আমরা will draw the for nodal analysis করার জন্য the current source কে আমরা ব্যবহার করব, not voltage source. তো সেই হিসেবে আমরা এই দেখো ইকুইভ্যালেন্স সার্কিট সিঙ্গেল ফেজের একটা নোড কারেন্টের অ্যাপ্লিকেবল একটা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্স সার্কিট ড্র করে ফেলেছি। দেখো এখানে এই বাস, এটা 1 নম্বর বাসে যার ভোল্টেজটা V1, এই 2 নম্বর বাস V2, 3 নম্বর বাস V3, আর 1 থেকে 3 এর মধ্যে কোনো কানেকশন নাই, এটা ওপেন সার্কিট। এখন এখানে একটা লোড আছে, একটা জেনারেটর আছে, এইভাবে প্রত্যেকটা বাজে আছে। আমি দেখো এই যে 1 নম্বর বাজে আসলে যখন নোড কারেন্টটা এখানে রিপ্রেজেন্ট করাচ্ছি, তাহলে দি সোর্স, এই যে ভোল্টেজ সোর্সটাকে আমি কারেন্ট সোর্সে লিখছি। কারেন্ট সোর্স, কারেন্ট ইজ কন্ট্রিবিউটিং কারেন্ট টু দি বাসবার, এই যে নোড বা বাসবারে, এটা যার ভোল্টেজটা আমরা V1 লিখছি, আগেই বলেছি। আর এটা হচ্ছে আমরা জানি ভোল্টেজ সোর্সকে যখন কারেন্ট সোর্সে কনভার্ট করো, তাহলে কারেন্ট আর তার প্যারালাল ওয়াইন্ডিং এর যে রিঅ্যাকট্যান্স সেটাকে অ্যাডমিটেন্স আকারে it goes in parallel with the source, current source. এটা গেল জেনারেটর, আর তার সঙ্গে লোড হচ্ছে এই লোডের অ্যাডমিটেন্স। এই বাস is connected to bus 2 by a transmission line having a series admittance of, let's call Y12, small Y12. এই বাজেও তাই এরকম ধরনের ভোল্টেজ, এই একটা জেনারেটর আছে, ভোল্টেজ সোর্স, সো ইউ হ্যাভ টু কনভার্ট ইট টু কারেন্ট সোর্স। এই যে Y2 আর তার অ্যাডমিটেন্সের, জেনারেটরের যে সিরিজ রিঅ্যাকট্যান্স সেটাকে অ্যাডমিটেন্সে প্যারালাল নিয়ে এসেছি, আর তার সঙ্গে লোড আছে এই যে YL2. Bus 2 is again connected to bus 3 by a line having and series admittance of Y23, যেটা এখানে কানেক্ট হয়েছে, এবং এইভাবে বাস 3 তেও আমি এই সার্কিটটাকে কমপ্লিট করে নিয়েছি। নাও আমরা যদি নোডাল কারেন্টটা প্রত্যেকটা বাজের বাজ ইনজেক্টেড কারেন্ট, এই বাজে কতটা ইনজেক্টেড কারেন্ট হলো বা নোড কারেন্ট at this bus, আমরা এইভাবে বলতে পারি the current injected to this bus 1, সেটা হচ্ছে I1। এখানে তার অন্য কোনো কারেন্ট সোর্স, কিছু সোর্স নাই, সোর্সটা হচ্ছে একটা I1। এই কারেন্টটা কি হচ্ছে, কারশফস কারেন্ট ল অনুযায়ী কারেন্ট ইজ গোয়িং টু দি বাস and the other currents, এই কারেন্টটাই আবার ডিস্ট্রিবিউট হচ্ছে এই একটা ব্রাঞ্চে, এই একটা ব্রাঞ্চে, এই একটা ব্রাঞ্চে। তো সুতরাং I1 ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এর মধ্যে যে কারেন্টটা হুইচ ইজ YG1, এখানে V1, এই লোডের মধ্যে যে কারেন্টটা কারেন্টটা সেটা হচ্ছে YL1 V1, আর যে কারেন্টটা এই লাইন দিয়ে ফ্লো করছে, লাইন দিয়ে বিটুইন 1 and 2 বাজে, সেটা হচ্ছে V1 minus V2 into Y12। এটাই ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি 2 নম্বর বাজে এসে দেখো, 2 নম্বর বাজের ইনজেক্টেড কারেন্ট I2, সেটা হচ্ছে যে এই কারেন্টটা, এইখানে 4টে কারেন্ট, 1 2, এই একটা ব্রাঞ্চে যাচ্ছে এবং এই একটা ব্রাঞ্চে যাচ্ছে, তাহলে টোটাল 4 কারেন্টস। এই 4 কারেন্টস এইভাবে বার করেছে। যদি এই কারেন্টটা বার করতে হয় বাস 2 টু বাস 1 এর যে কারেন্টটা, এই বাসের ভোল্ট V2 মাইনাস V1 ইনটু এই অ্যাডমিটেন্স, এইভাবে করেছি আমি। তারপরে এই বাসের হচ্ছে আমরা Y2 YG2 V2, লোডে হচ্ছে YL2 V2, আর এই কারেন্টটা হচ্ছে V2 মাইনাস V3 ইনটু Y23। এটা করে নিলাম। সিমিলারলি 3 নম্বর বাসের ইনজেক্টেড কারেন্ট ইকুয়েশন নির্ণয় করলাম। এই তিনটি ইকুয়েশনকে আমরা V1 V2 V3 I1 কে লিখলাম কমন নিয়ে, V1 কমন, V2 কমন, V3 তে there is no term in the V3, কারণ একটা জিনিস দেখো, এটা 0 into V3, আসলে V3 বলে কোনো টার্ম ইকুয়েশন 1 এ নেই, কিন্তু আমি টু মেক এ সিমেট্রি আমি এখানে একটা টার্ম নিয়ে এসেছি V3 বলে, তাই V3 into 0 into V3 মানে 0 আর কি। এইখানে একটা জিনিস মনে রাখি, বলি তোমাদেরকে, যেহেতু 1 থেকে এই নেটওয়ার্কে 1 থেকে 3 নম্বর বাজে কোনো সার্কিট কানেক্টেড নাই, কোনো লাইন দ্বারা কানেকশন নাই, তার মানে যদি এখানে ধরি যে 1 থেকে 3 নম্বর বাজের যে লাইনটা আছে, ইনভিজিবল লাইন, সেটা রিঅ্যাকট্যান্সটা কত হচ্ছে, তাহলে ইনফিনিটি। এই লাইনের যদি রিঅ্যাকট্যান্স ইনফিনিটি হয়, তাহলে অ্যাডমিটেন্স হবে 1 by infinity মানে 0।
যার ফলে এই অ্যাডমিটেন্স বিটুইন বাস 1 and 3 ইজ 0। বুঝতে পেরেছো তো? এই যে এটা হচ্ছে 0, এটা V3। তারপরে এখান থেকে দেখো 2 নম্বর ইকুয়েশন থেকে সব V1 V2 V3 কে কমন নিয়ে ইকুয়েশনটার চেহারা এরা হয়েছে। এবং সিমিলারলি 3 নম্বর বাজের I3 এর ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা এইভাবে পেয়েছি। এখানে দেখো V1 3 নম্বর ইকুয়েশনে কোনো V1 টার্ম নাই। হ্যাঁ, V1 টার্ম নাই, তো অতএব 0 ইনটু V1 এইভাবে লিখে নিয়েছি। তারপরে এই ইকুয়েশন গুলো এসছে। এখানে দেখো এটাকে ইফ আই পুট ইট ইন ম্যাট্রিক্স ফর্ম, তাহলে ইকুয়েশনটা এরকম ধরনের দাঁড়াবে। এই যে এরকম দাঁড়াবে। এটা হচ্ছে কারেন্ট ভেক্টর, এটা হচ্ছে ভোল্টেজ ভেক্টর ডান পাশেরটা, আর মাঝখানেরটা হচ্ছে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। এটা যদি যেহেতু 3 বাস সিস্টেম, অতএব এই প্রত্যেকটা এলিমেন্ট 3 বাস, অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স এর ডাইমেনশনটা উইল বি 3/3। এখানে একটা কথা দেখে রেখো, যেটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। এই যে ওয়াই, এই টার্ম গুলোকে আমরা বলছি Y11। ফার্স্ট টার্মটা Y11, অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স এর ফার্স্ট টার্মটা Y11। তারপরে টার্মটা হচ্ছে Y12। কিন্তু ক্যাপিটাল Y12, সবগুলো ক্যাপিটাল অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স এর যখন এই ফর্মটা লিখবো, তখন সব ক্যাপিটাল Y11 লিখছে। আর ক্যাপিটাল Y12 মানে হচ্ছে এই যে দেখো মাইনাস অফ স্মল y12। এই যে এই লাইনের এই যে অ্যাডমিটেন্স, অ্যাকচুয়াল সিরিজ অ্যাডমিটেন্স ছিল, সেইটার আগে একটা মাইনাস বসে গেছে। আর 1-3 তে তো নাই, যেহেতু অ্যাডমিটেন্স নাই, এটা 0, অতএব এটা 0 থাকে। এখানে দেখো এই যে Y21, এই Y21 বা Y12, এটা যে মাইনাস আছে, Y21 ইকুয়েশনটা লিখছি, দেখো এখানে Y21 বা Y12 একই কথা, কিন্তু তার আগে একটা মাইনাস আছে। আর Y12, এই যে Y21 আর Y12 ইনফ্যাক্ট সেম ভ্যালু, সেম। আর Y22 হচ্ছে এই মাঝখানের এই বড়টা, Y22 চারটে এলিমেন্ট, Y22 বলছে Y23 মাইনাস অফ Y23 এন্ড সো অন। এইভাবে দিয়ে আমি অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স দাঁড় করে ফেলেছি। যদি তোমাদের দরকার হয় যে এইটাকে আমরা বলি বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, এই যে Y11 Y12 Y13, এইটাকে আমরা we can express this matrix form equation by a very simplified form। এটা হচ্ছে I is equal to Y into V। তো যদি 3 বাস সিস্টেমে হয়, I এর ডাইমেনশন হবে এই যে 3 এলিমেন্ট 3 ভেক্টর। এটা হচ্ছে আমাদের কারেন্ট ভেক্টর of having 3 elements I1 I2 I3। V হচ্ছে ভোল্টেজ ভেক্টর having 3 elements V1 V2 V3। আর Y এর ডাইমেনশন হবে 3/3, যার সাইজ হচ্ছে এরকম। ঠিক আছে তো? এখন এখানে থেকে একটা জিনিস কি তোমাদের বলে রাখি, যে বাই লুকিং এট দি নেটওয়ার্ক, তোমাকে লোড ফ্লো স্টাডি সলিউশনের জন্য এই এটাকে নির্ণয় করতে হবে একদম দেখে দেখে, নেটওয়ার্ক দেখে দেখে এই অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স নির্ণয় করে ফেলতে হবে। যেমন নাকি দেখো, আমি তোমাদেরকে বলি, এই বাজে যখন আসবে, এই বাজে যখন আসবে, এই নেটওয়ার্কে যখন আসবে, তখন দেখো যে আমরা যদি Y1, আর একটা কথা বলা হয়নি এখানে, সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সে এই যে যেটা ডায়াগোনাল এলিমেন্টস Y11 Y22 Y33, এই ডায়াগোনাল এলিমেন্টস গুলোকে বলা হয় সেলফ অ্যাডমিটেন্স। Y11 হচ্ছে সেলফ অ্যাডমিটেন্স অফ বাস 1, Y22 is self admittance of bus 2, and Y33 is self admittance of bus 3। And other than diagonal elements, অন্যগুলো যেগুলো আছে Y1 2 1 3 2 3, এইসবগুলো, এগুলো হচ্ছে অফ ডায়াগোনাল এলিমেন্ট, সেগুলোকে আমরা বলি মিউচুয়াল অ্যাডমিটেন্স। মিউচুয়াল অ্যাডমিটেন্স বিটুইন দ্য বাসেস। Y12 মানে কি, 1 নম্বর বাস আর 2 নম্বর বাসের যে কানেক্ট করেছে যে লাইন, সেই লাইনের অ্যাকচুয়াল অ্যাডমিটেন্সের আগে একটা মাইনাস বসালেই এই ভ্যালুটা পাওয়া যাবে, ক্যাপিটাল Y12। সিমিলারলি এটাও তাই, 1 and 3 এর মধ্যে যে লাইন, তার অ্যাকচুয়াল অ্যাডমিটেন্সের আগে একটা মাইনাস বসে দেওয়া। তো যদিও আমাদের এই বেলাতে এখানে 0 কিছু নাই, ইত্যাদি আর কি। এইভাবে আমরা বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স দাঁড় করায় ফেলতে পারি। কথা বুঝতে পেরেছো? তুমি আমরা নেটওয়ার্কটা দেখে কি করে আমরা নির্ণয় করবো বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স? তোমাকে আমি বলে দিই, যেমন নাকি ধরো Y11 যদি বার করতে হয়, তা আমি এইটা থেকে করতে পারি, এটা থেকে বলতে পারি। দেখো যে বাস 1 এ আমার যতগুলো অ্যাডমিটেন্স কানেক্টেড আছে, অ্যাড দেম টুগেদার। 1 নম্বর বাসে দেখো তো কানেক্টেড আছে কোনটা,
yg1 প্লাস yl1 প্লাস y12, এটি হচ্ছে y11। সেটা এখানেও আছে, এই যে yg1 প্লাস yl1 প্লাস y12, এটা হচ্ছে y1। তারপরে ধরো 2 নম্বর বাজের সেলফ অ্যাডমিটেন্স হচ্ছে যে কটা অ্যাডমিটেন্স কানেক্টেড আছে অ্যাড দেম টুগেদার। তাহলে এখানে হচ্ছে যে এই একটা লাইন অ্যাডমিটেন্স, এই একটা লাইন অ্যাডমিটেন্স, এই একটা অ্যাডমিটেন্স এবং এই একটা অ্যাডমিটেন্স, টোটাল 4টে অ্যাডমিটেন্স। সো অ্যাড দেম টুগেদার, yg2 প্লাস yl2 প্লাস y12 প্লাস y23। তো সেটাই তো এখানে করেছে, তাই এই যে yg2 y প্লাস yl2 প্লাস y12 প্লাস y23, ঠিক আছে তো? এইভাবে আমাদের 4টে অ্যাডমিটেন্স হয়ে গেছে। সিমিলারলি y 3 নম্বর বাজে যদি সেলফ অ্যাডমিটেন্স চাও, তাহলে এখানে দেখো 1 2 3টে আছে, 3টে অ্যাডমিটেন্স আছে, সেইভাবে 3টে যোগ করেছে yg3 প্লাস yl3 প্লাস y23। সুতরাং আমরা উইদাউট সলভিং দিস ইকুয়েশন, মডেল ইকুয়েশন, আমরা উই ক্যান ফর্ম দি বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স বাই লুকিং এট দি সার্কিট। আর এখানে এইটা বলা হলো না যে মিউচুয়াল গুলো কি হবে। ক্যাপিটাল y12 মানে হচ্ছে এই যে y12 আছে তার আগে একটা মাইনাস বসিয়ে দাও। হ্যাঁ, ক্যাপিটাল y12 মানে হচ্ছে মাইনাস অফ স্মল y12। তারপরে y21 মানে একই ভ্যালু, y21 মানে একই মাইনাস, একটা মাইনাস আগে বসবে এই ভ্যালু। y23 মানে এই যে y23 মানে হচ্ছে ক্যাপিটাল y23 মানে ম্যাট্রিক্স অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সের এলিমেন্ট ক্যাপিটাল y3 মানে হচ্ছে যে y স্মল y23 এর আগে একটা মাইনাস বসিয়ে দেবে, বা 32 একই ভ্যালু, ঠিক আছে তো? এই যে যেমন এখানে দেখো না, এই যে y, এই যে এই জায়গাটা এসছে y12 মানে হচ্ছে মাইনাস অফ স্মল y12, এটাই আমাদের আসবে। কিন্তু y13 মানে কোনো যেহেতু ট্রান্সমিশন লাইন কানেক্টেড নাই, অথবা এটা জিরো, যার ফলে আমাদের এখানে এই এলিমেন্টের জিরো। y13 বা y31 এই যে দেখো জিরো, এই যে y13 আর y31 জিরো। তো এইভাবে উই ক্যান ফর্ম দ্য বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। 4 ব্যালেন্সের তাই তোমরা এখান থেকে দেখে দেখেই বলে ফেলতে পারবে যে কোন বাজের জন্য অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স কি করে দাঁড় করানো হয়। এখানে একটা জিনিসকে আমি বলে রাখি যে যদি আমাদের এরকম হয় যে অনেক সময় এখানে কিন্তু কোনো শান্ট অ্যাডমিটেন্স এই লাইনে ধরা হয়নি, শুধু সিরিজ অ্যাডমিটেন্সটাকে ধরেছে। কিন্তু যদি খুব বড় ট্রান্সমিশন লাইন হয় এবং অনেক সময় আমরা অ্যাকচুয়াল লাইনের রিপ্রেজেন্টেশন চাই, তাহলে সেখানে তোমরা জানো যখন থার্ড ইয়ারে পড়ে এসছো, যে পাওয়ার সিস্টেম 1-এ পড়ে এসছো, যে ট্রান্সমিশন লাইনকে আমরা মডেল করি কি করে। ট্রান্সমিশন লাইনকে মডেল করি দেখো এইভাবে। ট্রান্সমিশন লাইনকে তোমরা মডেল করো কি ধরনের, এই একটা লাইন 1 নম্বর বাস, এটা 2 নম্বর বাসের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে তো? এই বাসের সঙ্গে কানেক্টেড, মনে করো এই বাসের অ্যাডমিটেন্সটা হচ্ছে দেওয়া আছে J4, আর এই বাসের টোটাল শান্ট অ্যাডমিটেন্স দেওয়া আছে মনে করো 1। টোটাল শান্ট অ্যাডমিটেন্স এই 1 থেকে 2 নম্বর বাসের যে লাইনটা, এই লাইনের টোটাল শান্ট অ্যাডমিটেন্স দেওয়া আছে 1, J1। তো এটাকে আমরা কি করে পাই মডেল কি করে সাজাই, তোমাদের মনে আছে যদি নিঃসন্দেহে, যে আমরা করি কি সেখানে এই এর অর্ধেকটাকে নিয়ে এসে এই লেফট হ্যান্ডে দিই, আর অর্ধেকটাকে নিয়ে এসে রাইট হ্যান্ডে দিই, তাই না? তার মানে এর একের অর্ধেক হচ্ছে J0.5, এখানেও J0.5, ঠিক আছে তো? আর 1 নম্বর থেকে 2 নম্বর থেকে মনে করো 3 নম্বর বাস, এই একটা লাইন, এটা 3 নম্বর বাস, তার মনে করো সিরিজ অ্যাডমিটেন্স দেওয়া আছে 5, J5P। এরও মনে করো এরকম ধরনের শান্ট অ্যাডমিটেন্স দেওয়া আছে, টোটালটা দেওয়া ছিল আবার মনে করো 1, তো তুমি 0.5 অর্ধেক করলে এখানে এখানে 0.5 নিয়ে গেলে J0.5। তাহলে এইভাবে এই লাইনও কমপ্লিট হতে পারে। মনে করো এটা 4 নম্বর বাজে আসলো, 4 নম্বর বাজেও আসলো, এটা 4 নম্বর বাজ। আমি শুধু একটা দেখাই আর কি, মনে করো J5 আছে, আর এইগুলোর মনে করো এই ব্রাঞ্চের কোনো শান্ট অ্যাডমিটেন্স নাই, এরকম যদি হয়, তাহলে আমাদের এখানে দেখো এই যে Y11টা কি করে হয়, সেলফ অ্যাডমিটেন্স অফ বাস 1। তো যখন এই শান্ট ব্রাঞ্চ ছিল না, তখন তো এই দুটো যোগফল ছিল, এই যে -5 আর -J4 এটা ছিল।
যখন শান্ট অ্যাডমিটেন্সটাকে নিয়ে আসলাম হাফ এখানে নিয়ে আসলাম, এই পয়েন্টে ইলেকট্রিক্যালি এই বাজের সাথে কানেক্টেড, ইলেকট্রিক্যালি দিস পয়েন্ট ইজ কানেক্টেড দ্যাট, তার মানে এই বাজে এখন আর দুটো না তিনটে কানেক্টেড, 1 2 3টে অ্যাডমিটেন্স কানেক্টেড। তাহলে এর সঙ্গে এই অ্যাডমিটেন্সও কানেক্টেড হচ্ছে, হুইচ ইজ j of 0.5। তার মানে এখানে অ্যাডমিটেন্স জানালো মাইনাস j of 9 প্লাস j of 0.5, মানে হচ্ছে মাইনাস j of 8.5। কথা বুঝতে পেরেছো তো? এইভাবেই যখন 2 বার হবে, তখন 2 বার হলে -4 মাইনাস প্লাস -5, তার সঙ্গে +0.5 +0.5, এগুলো সহ y22 নির্ণয়ের সময়, y22 নির্ণয়ের সময় যে মাইনাস j of 4 মাইনাস j of 5, আর এখানে +0.5 j of 0.5, এখানেও j of 0.5, তার মানে হচ্ছে মাইনাস j of 9, এখানে কি j of 4 লিখি, মাইনাস j of 9 প্লাস j of 1, তার মানে হচ্ছে মাইনাস j of 8। তাহলে y22 টা হয়ে গেল j of 8। কিন্তু যদি মিউচুয়াল অ্যাডমিটেন্স নির্ণয় করতে হয়, তাহলে ইন দ্যাট কেস ইউ উইল নট হ্যাভ এনি ইম্প্যাক্ট অফ দিস শান্ট ব্রাঞ্চেস। শান্ট অ্যাডমিটেন্সের কোনো ইম্প্যাক্ট মিউচুয়ালে পড়বে না। তার মানে ইন এসেনশিয়ালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যদি আমাদের ওয়াই ক্যাপিটাল ওয়াই 1 2 বার করতে হয় বা ওয়াই 1 2 বার করতে হয়, সেটা হবে স্রেফ এই মাইনাস অফ এই ভ্যালু 1 আর 2 এর মধ্যে বাসকে কানেক্ট করেছে যে লাইন, তার যে অ্যাকচুয়াল সিরিজ অ্যাডমিটেন্স মাইনাস j of 4, তার আগে একটা মাইনাস বসছে, মাইনাস j of 4 মানে হচ্ছে j of 4। এই কথা যেন পরীক্ষার সময় ভুল না করে, এটা ম্যান্ডেটরি জিনিস যে মিউচুয়ালের আগে অ্যাকচুয়াল অ্যাডমিটেন্সের যে সিরিজ অ্যাডমিটেন্স তার আগে একটা মাইনাস, কিন্তু এই শান্ট ব্রাঞ্চের কোন ইম্প্যাক্ট এই মিউচুয়াল অ্যাডমিটেন্সে পড়বে না। এই গেল। আমি এখন এখান থেকে বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ফর্ম করে ফেললাম। আমরা এখন লোড ফ্লো স্টাডিজ এর বেশি জায়গা দিই, এটা নিয়ে আলোচনা হয়েছে। তোমাদের মধ্যে বোধহয় একটা নোট আমি প্রথমে তোমাদেরকে শায়লা আরিফ আমাদের যে অন্য সেকশন গুলো নিচ্ছে, আমার নোটটা সেখানে বলেছিলাম দিতে, এটা এখানে নাই, এই পয়েন্টের মধ্যেই আছে। লোড ফ্লো স্টাডিজ এর মেন অবজেক্টিভ হচ্ছে হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ লোড ফ্লো স্টাডিজ, এটা এখান থেকে আসে। আর একটা আসে কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট আর দ্য সিগনিফিকেন্স or what are the applications or what are the কি বলবো ইউজফুলনেস অফ লোড ফ্লো স্টাডিজ, সেটাও এর মধ্যেই পয়েন্ট গুলো রয়েছে, সেগুলো আমি আলাদা পয়েন্টস আকারে দিয়ে দিয়েছি, যেটা পরীক্ষার সময় অনেক সময় থাকে। তাহলে এই লোড ফ্লো স্টাডিজের বেসিক কথা বলতে চাচ্ছে কি, আমি সংক্ষেপে যদি বলি, যে একটা পাওয়ার সিস্টেম অপারেটররা চায় যে তাদের যারা কনজিউমার আছে তাদের প্রত্যেককে যেন রেটেড ভোল্টেজটা সাপ্লাই দিতে পারি, পাওয়ার মানে ফ্লিকারিং কম থাকে, রেটেড ভোল্টেজটা সাপ্লাই যায়, এবং তাদের সিস্টেমও যাতে মানে ইফেক্ট তার লাইফ, তাদের সিস্টেম বলতে তাদের ট্রান্সমিশন লাইন, তাদের ট্রান্সফরমার, তাদের জেনারেটর যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাদের লাইফ যেন এক্সপেক্টেড যে লাইফ সেটা যেন ক্ষতি না হয়, কমে না যায়। তার মানে দাঁড়াচ্ছে যে পাওয়ার সিস্টেম অপারেটরদের প্রথম দায়িত্ব হচ্ছে ভোল্টেজটা কতটা হচ্ছে প্রত্যেকটা বাজে, যেসব বাসগুলোতে অনেক কনজিউমার কানেক্টেড, তাদের ভোল্টেজটাকে নির্ণয় করা, এটা হচ্ছে প্রথম দায়িত্ব। ভোল্টেজটা নির্ণয়ের পরে তারপরে দায়িত্ব হচ্ছে যে কোন সার্কিটের লাইনে পাওয়ার ফ্লো নির্ণয় করা, এটা হচ্ছে সেকেন্ড অবজেক্টিভ। তা পাওয়ার ফ্লো নির্ণয় করলেই বা ভোল্টেজ জানা হয়ে গেলে পাওয়ার ফ্লো নির্ণয় করা যায় যে কোনো লাইনের মধ্যে দিয়ে, সেটা আমরা দেখবো এখানে। তো সেইটা পাওয়ার ফ্লো যদি কোনো লাইনে বেশি হয়, তাহলে ওই লাইন তো ওভারলোডে রান করলে লাইনের তারের ক্ষতিগ্রস্ত হবে না। এইভাবে কন্টিনিউয়াস যদি ওভারলোডে রান করে, তাহলে তারের ক্যারেক্টারিস্টিক্স, যে ইম্পিডেন্সের ক্যারেক্টারিস্টিক্সটা বদলে যাবে, ও লাইফ কমে যাবে, সেটা তো আমরা চাই না। ট্রান্সফরমার ওভারলোডে রান করলেও ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্য এটাও আমাদের পাওয়ার ফ্লো যারা সিস্টেম অপারেটর তারা এটাকে চায় যে আমার ট্রান্সমিশন লাইনটা যাতে ওভারলোডে চললেই আমি যদি তথ্যটা জানতে পারি, এবং এটা ওই লোড ফ্লো স্টাডিজ থেকে আসবে, তাহলে আমরা আর একটা প্যারালাল লাইন ওর সঙ্গে অন করে দিতে পারবো, অন্য সোর্স থেকে ওই বাদের সাপ্লাইটা দিতে পারবো, যাতে করে আমার যে যে লাইনের কথা বলছি সেই লাইনের ওভারলোডে না চলে বা ট্রান্সফরমার ওভারলোডে না যায়। এই যে জিনিসগুলো আমাদের কন্টিনিউয়াস মনিটরিং এর দরকার হয়, এবং এই তথ্যগুলোই আমরা লোড ফ্লো স্টাডিজ থেকে পাই।
বুঝতে পেরেছো? এইটা গেল অবজেক্টিভ। আর স্ল্যাক বাস পাওয়ার বলে একটা কথা আছে, সেটা আমরা পরে, এর মধ্যেই আছে স্ল্যাক বাস পাওয়ারের, আমরা পাওয়ারটা ক্যালকুলেট করি সবশেষে। এখন ইউজফুলনেস বলি বা অ্যাপ্লিকেশন বলি, লোড ফ্লো স্টাডিজের পাওয়া যে তথ্য, যে ডাটা, এই ডাটাগুলো আমাদের পরবর্তীতে ফল্ট অ্যানালিসিসের জন্য এবং ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি স্টাডিজের জন্য অপরিহার্য, খুবই দরকার হবে। এই সিস্টেমে যে বাস ভোল্টেজ নির্ণয় করলাম, এই ভোল্টেজগুলো তো আমাদের ছাড়া আমরা পরে যে ফল্ট অ্যানালিসিস করতে পারবো না, বা স্ট্যাবিলিটি স্টাডিজ করতে পারবো না। তো সুতরাং এইগুলো আমাদের খুব এসেন্সিয়াল। তারপরে ধরো সাকসেসফুল অপারেশনের জন্য একটা পাওয়ার সিস্টেম যদি সাকসেসফুলি রান করতে চাই, সাকসেসফুলি রান করার অর্থ দাঁড়াচ্ছে যে আমি কনজিউমারদেরকে রেটেড ভোল্টেজ সাপ্লাই দেবো, কন্টিনিউয়াস সাপ্লাই দেবো, এবং আমার সিস্টেমও ক্ষতিগ্রস্ত না হবে না, এইরকম ধরনের সিচুয়েশন। তা এটি হচ্ছে তাদের অবজেক্টিভ। তো এইগুলোই, বা একটা নতুন এলাকা তৈরি হলো, বললো যে এই এলাকায় পাওয়ার দিতে হবে, এখানে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, এই ইন্ডাস্ট্রিতে সাপ্লাই দিতে হবে। তো সাপ্লাই দিতে গেলেও তো আমাকে একটা নতুন লাইন ডিজাইন করতে হবে। ডিজাইন করতে গেলে আমার যে একটা পাওয়ার সিস্টেম, এক্সিস্টিং পাওয়ার সিস্টেম, সেটা সিমুলেশন করা লাগে, কম্পিউটার সিমুলেটেড সিস্টেম থাকে। সেই সিমুলেটেড সিস্টেমের উপরে নতুন লোড অ্যাপ্লাই করে, সেই লোড ভেরিয়েশন করে আমরা দেখি যে আমার লোড এন্ডের ভোল্টেজটা কত হয়, কত রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে, কত রিয়েল পাওয়ার কনজিউম করছে, ইত্যাদি সব স্টাডিটা আমরা করতে পারি। সেই অনুযায়ী আমাদের ট্রান্সফরমারের সাইজ নির্ণয় হবে, তারের সাইজ নির্ণয় হয়ে আসবে, আমরা ডিজাইন করে দেবো। ডিজাইন করে দিলেই তারপরে কমিশন ইনস্টলেশনে যাবে, তারা তখন লাইন টেনে টেনে দিয়ে তখন সাপ্লাই দেওয়া শুরু করবে। তো এই যে ডিজাইন করা বা সাকসেসফুলি অপারেট করা, এটাও পাওয়ার সিস্টেমের অ্যাপ্লিকেশনের মধ্যে পড়বে, এই লোড ফ্লো স্টাডিজের পাওয়া ডাটা থেকে। এরকম ধরনের জিনিস। তারপরে ধরো মনে করো যে আর একটা আছে, সেটা হচ্ছে যে কন্ট্রোল করা, পাওয়ার সিস্টেমকে কন্ট্রোল করা। আমাদের এখন ম্যানুয়াল কন্ট্রোল হয়, ভোল্টেজ কমে গেল, তার মানে রিঅ্যাক্টিভ ডিমান্ড বেড়ে গেল কোনো জায়গায়, কোনো একটা বাজে, কোনো একটা সাবস্টেশনে, তখন আমরা করি কি, বুঝি যে এই সার্কিটে, যেসব সার্কিটে বেশি ইন্ডাকটিভ লোড আছে, এই সার্কিট ইন্ডাকটিভ লোডটা বাড়িয়ে দেওয়ার ফলে, বেড়ে যাওয়ার ফলে, সব পিক আওয়ারে সন্ধ্যেবেলা মনে করো সব বেড়ে গেছে, যার ফলে তখন ভোল্টেজ ড্রপটা বেড়ে গেছে। ভোল্টেজ ড্রপ বেড়ে গেলে এটা তো তথ্যটা একটা লোড ডিসপ্যাচ সেন্টারে অটোমেটিক্যালি জেনে যাচ্ছে একটা সেন্ট্রাল পয়েন্টে। সেখান থেকে তার একটা কমান্ড দিয়ে, এই কমান্ডটা দিয়ে প্রথমে স্টেপ নেয় ট্রান্সফরমার ট্যাপটাকে চেঞ্জ করে দেওয়া। ট্যাপ চেঞ্জ করে যদি ভোল্টেজটা ইমপ্রুভ করলো ভালো, যদি না হয় তখন তারা ওই কিউ জেনারেটর, রিঅ্যাক্টিভ পাওয়ার, যেহেতু কিউ ডিমান্ড বেড়েছে, লোকালি আর সাপ্লাই দিতে পারছে না, লোকাল তো কোনো জেনারেটর নেই, তখন ওরা ওই ক্যাপাসিটার যেটা বসায়, পাওয়ার ফ্যাক্টর প্ল্যান্ট বসায়, বসিয়ে দিয়ে এই কিউ জেনারেট করে ভোল্টেজটাকে একটা রেটেড ভোল্টেজে নিয়ে আসে। এই কন্ট্রোল গুলো হয় অটোমেটিক, এবং এটাকে স্ক্যাডা দিয়ে এই কন্ট্রোল গুলো করানো হয়। তাহলে এই এখানেও এই তথ্য আসে যে অফলাইন এবং অনলাইন কন্ট্রোলের জন্যও এই লোড ফ্লো স্টাডিজ থেকে প্রাপ্ত তথ্য আমাদের কাজে লাগাই আর কি। এইটা গেল আমাদের মোটামুটি ভাবে এই লোড ফ্লো স্টাডিজের বেসিক কথা। এখান থেকে আমাদের এই জায়গাটা একটা এসছে যে কি করে আমরা ক্যালকুলেট করি একটা যে কোনো একটা বাজের অ্যাকচুয়াল পাওয়ার, ইনজেক্টেড পাওয়ার। হ্যাঁ, সেটা হচ্ছে এইখানটা দেখানো হয়েছে যে ইনজেক্টেড পাওয়ার আইএত বাজে, মনে করি আইএত বাজে ইনজেক্টেড পাওয়ারটা হচ্ছে, আমি কি এটাকে একটা যদি ফিগারে দেখে তাহলে হয়তো বেশি দ্রুত এক্সপ্লেন করা সম্ভব হবে। আমি এই জায়গাটা দেখতে, মনে করো দিস ইজ আইএত বাস। আইএত মানে একটা 500 বাস পাওয়ার সিস্টেমের 401তম বাস, এটা আই এর নামকরণ করলো। আইএত বাজে একটা জেনারেটর আছে, যে জেনারেটর পাওয়ার জেনারেট করছে এসজিআই। এই বাজে একটা লোড আছে, তার নাম দিচ্ছি আমি এসডিআই। ডি হচ্ছে ডিমান্ড, মানে লোড। তাহলে এই বাজে হাউ মাচ পাওয়ার ইজ অ্যাভেলেবল অর ইনজেক্টেড, এটাকে আমরা যদি বলি এসআই, অর্থাৎ আইএত বাজের নেট ইনজেক্টেড পাওয়ার, এসআই ইজ ইকুয়াল টু এই বাজের যে সোর্স মাইনাস ওই আইএত বাজের যে লোড ডিমান্ড। তার মানে এটাকে বলতে পারি এসে দুটো কম্পোনেন্ট, পিজিআই প্লাস জে অফ কিউ জিআই মাইনাস এখানে হচ্ছে পিডিআই প্লাস জে অফ কিউ ডিআই। তার মানে এখান থেকে আসছে পিজিআই মাইনাস পিডিআই, এটা হচ্ছে আর
এইটা হচ্ছে কিউ জিআই মাইনাস কিউ ডিআই, এটাকে আমরা বলছি পিআই প্লাস জে অফ কিউআই। তাহলে এই বাজে এসআই বা আইএর বাজে নেট রিয়েল পাওয়ার অ্যাভেলেবল হচ্ছে পিআই, আর নেট রিয়েক্টিভ পাওয়ার অ্যাভেলেবল হচ্ছে কিউআই। আর পিআই কিউআইটা পিআইটি নির্ণয় করে এই বাজের যে রিয়েল পাওয়ারের সোর্স মাইনাস রিয়েল পাওয়ারের ডিমান্ড এখান থেকে বার হয়ে আসছে। সিমিলারলি রিয়েক্টিভ পাওয়ার তাই, রিয়েক্টিভ পাওয়ারের সোর্স মাইনাস রিয়েক্টিভ পাওয়ার ডিমান্ড, এই দুটো থেকে কিউআই। আর যদি এরকম হয়, আমি একটা কমপ্লেক্স পাওয়ার মনে করি, এটা বাজেট তো ইন্টার কানেক্টেড, এর হয় ইন্টার অন্য বাজের দিকে চলে গেছে অন্য সিস্টেম। তো মনে করো এই বাজের জেনারেটর হচ্ছে, মনে করো তুমি ধরো 40 এমবিএ, ওটা কমপ্লেক্স পাওয়ারে বলি, আর লোড হচ্ছে মনে করো 30 এমবিএ। তাহলে এখানে কি হচ্ছে, এই বাজের নেট অ্যাভেলেবল পাওয়ার যেটা বা নেট ইনজেক্টেড পাওয়ার কত, সেটা 40 জেনারেটর হচ্ছে আর 30 কনজিউম হচ্ছে, তাহলে অবশিষ্ট আছে 10। এই 10টা উইল গো টু দ্য আদার বাজেস থ্রু দিস ট্রান্সমিশন লাইন, যেটা যে সাইডে ডেফিসিট আছে সেই সাইডে ফ্লো করা। বুঝতে পেরেছো? তাহলে এইভাবেই আমরা একটা বাজেট ইনজেক্টেড বা অ্যাভেলেবল পাওয়ারকে নির্ণয় করি আর কি। এটা গেল। এইভাবে আমাদের ইকুয়েশন গুলো মুভ করছে। এখানে যে কোনো বাজে আমাদের 4টে ভেরিয়েবলের আছে। যেখানে এই যে আইএস বাজের কথা বলছিলাম, মনে করো আইএস বাজের 4টে ভেরিয়েবল আমরা ব্যবহার করবো, যে পিআই, কিউআই, ভিআই আর ডেল্টা আই এখানে আছে। এই 4টে ভেরিয়েবল আমরা যে কোনো বাজে ব্যবহার করি লোড ফ্লো স্টাডিজ এর জন্য। এই 4টে ভেরিয়েবল কি আমরা মেনলি ব্যবহার করবো। এই 4টের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকে আর অন্য দুটো ক্যালকুলেট করতে হয়। তো সেই অনুযায়ী আমরা দেখো এই যে পি কিউ বাজ মানে হচ্ছে যে বাজে পি এবং কিউ রিয়েল পাওয়ার এবং রিয়েক্টিভ পাওয়ার দুটি দেওয়া আছে, গিভেন স্পেসিফাইড, কিন্তু ভি এবং ডেল্টা জানা নেই, দেওয়া নেই, এটা ক্যালকুলেট করতে হবে। এটাকে আমরা বলি পি কিউ বাজ বা লোড বাজ। আর যে বাজে পি এবং ভি দেওয়া আছে, রিয়েল পাওয়ার এবং ভোল্টেজের ম্যাগনিটিউড দেওয়া আছে বা ফিক্স করা আছে, ভিটা বিশেষ করে ভিটা ফিক্স করা আছে, সেই বাসটাকে, আর যার যেখানে কিউ এবং ডেল্টা অজানা, সেই বাসটাকে আমরা পিভি বাস বলি। যেহেতু ভিটাকে ফিক্স করছি, এই জন্য এটাকে নামও করা হয়েছে জেনারেটর বাস বা ভোল্টেজ কন্ট্রোল বাস। কথা বুঝতে পেরেছি? এখানে ভোল্টেজ কন্ট্রোল, অর্থাৎ এই বাসের ভোল্টেজ কন্ট্রোল আমরা করতে পারি বাই চেঞ্জিং দি এক্সাইটেশন। এই জন্য এটাকে ভোল্টেজ কন্ট্রোল বাসও বলে। তো সেই হিসেবে এটাকে নর্মালি ওয়াইডলি নোন অ্যাজ পিভি বাস। তাহলে পিভি বাসের পি এবং ভি জানা আর কিউ আর ডেল্টা অজানা, সেটাকে নির্ণয় করতে হয়। এটাকে আমরা পিভি বাস বলি। স্ল্যাক বাসে ভি এবং ডেল্টা, ভি এর যে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, ডেল্টাটা হচ্ছে ভি এর অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, ভি এর যে অ্যাঙ্গেল। তা নর্মালি আমরা এটাকে যেহেতু স্ল্যাক বাস বা সুইং বাস বা রেফারেন্স বাস বলি, রেফারেন্স বাস হিসেবে হওয়াতে এই ডেল্টা ভোল্টেজের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আমরা নর্মালি জিরোতে সেট করি। আমরা জানি যে কোনো রেফারেন্স বাস ধরলে তার ভোল্টেজের অ্যাঙ্গেলটা বলি আমরা জিরো। এখানে এই ভি এবং ডেল্টা জানা, ডেল্টা মেনলি জিরো হয়, জিরোতে সেট করে দেয়া। তাহলে অজানা হচ্ছে পি এবং কিউ, সেই দুটোকে আমাদের নির্ণয় করতে হয় স্ল্যাক বাজের। স্ল্যাক বাজের লোড ফ্লো স্টাডিজ করতে গেলে একটা বাসকে স্ল্যাক বাজ হিসেবে ধরা অপরিহার্য, এটা ম্যান্ডেটরি, এটা ছাড়া তোমাদের অঙ্ক সলভই করতে পারবে না। তা এখন সেই স্ল্যাক বাজের এখানে একটা কথা আসছে যে নিড অফ স্ল্যাক বাজ, স্ল্যাক বাজের প্রয়োজনীয়তা কি, এটা পরীক্ষার সময় অনেক সময় আসে। এগুলো ছোট ছোট ডেফিনেশন ছাড়াও এই যে স্ল্যাক বাজের, হোয়াট ইজ দ্য নিড অফ স্ল্যাক বাজ ইন লোড ফ্লো স্টাডিজ, এটার দরকার হয় কেন, এটাকে ব্যাখ্যা কর। এই কথাগুলো এখানেই বলা আছে। আবার নোটের শেষেও এটাকে একটা আলাদা ভাবেও বলে দেওয়া আছে, সেখানে তোমরা দেখো নোটের এই মাঝামাঝি একটা জায়গায় নিড অফ স্ল্যাক বাজ সেখানে বলা আছে। আমি আর এটাকে লম্বা করতে চাচ্ছি না, এইটাকে সেখান থেকেই তোমরা এটাকে পেতে পারবে, নিড অফ স্ল্যাক বাজ। ঠিক আছে? তো এইটা আমি সেখানে যদি যাই, আমি সেই জায়গাটা গেলে আবার না একটু দিয়ে দেখি আসি, তাহলে নিড অফ স্ল্যাক বাসটা কিরকম ধরনের জিনিস ছিল এখানে। সেখানে যদি যাই আমি, দেখো এটা আলাদাভাবে একটুখানি নোটটা পরের দিকে অ্যাড করেছি, তো এই জন্য প্রোগ্রামটা এরকম হয়েছে। না, এই একটা প্রবলেম, এই যে বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স দান করানোর জন্য একটা প্রবলেম দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের সলভ করার জন্যই দিয়েছি।
হ্যাঁ, দেখো এই প্রবলেমটাও তোমরা সলভ করো। বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে হবে এখান থেকে। এবং প্রত্যেকটা এই যে সিরিজ রিঅ্যাক্টেন্স দেওয়া আছে সেক্ষেত্রে তোমাকে অ্যাডমিটেন্স নির্ণয় করতে হবে। সিরিজ অ্যাডমিটেন্স নির্ণয় করো। দ্যাট ইজ 1 বাই রিঅ্যাক্টেন্স হবে অ্যাডমিটেন্স। 1 বাই জে অফ 0.5 মানে হচ্ছে মাইনাস জে অফ 5। এরকম ধরনের সব রিঅ্যাক্টেন্স গুলো। আর এটা কিন্তু অ্যাডমিটেন্সই দেওয়া আছে, টোটাল শান্ট অ্যাডমিটেন্স। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই নিড অফ স্ল্যাক বাজ ইন লোড ফ্লো স্টাডিজ এখানে বলা আছে। কথাগুলো ওই কথাগুলো যেগুলো আমি একটুখানি সংক্ষেপ বলে দিই। লোড ফ্লো স্টাডিজে লসটা নির্ণয় হয় সব শেষে। প্রথমে হয় বাস, প্রত্যেকটা বাজের ভোল্টেজ নির্ণয় হয়। তারপরে বাস নির্ণয়ের পর ভোল্টেজ নির্ণয়ের পরে প্রত্যেকটা লাইন যেটা বিভিন্ন বাসকে কানেক্ট করেছে সেই লাইনের মধ্যে যে পাওয়ার ফ্লো নির্ণয় হয়। তারপরে আসে লোড লস নির্ণয় করা। হ্যাঁ, আর শেষে বেলা স্ল্যাক বাজের পাওয়ার নির্ণয় করা। এখন লসটা তার মানে আমরা লোড ফ্লো স্টাডিজ শেষ না হওয়া পর্যন্ত লস নির্ণয় করতে পারি না। লস যদি অজানা থাকে তাহলে মুশকিল হচ্ছে এই যে ইকুয়েশনটা দেখো, দেখো এখানে চারটে বাজই লোড আছে L1 L2 L3 L4। আর 1 নম্বর বাজে জেনারেটর আছে, 3 নম্বর বাজে জেনারেটর আছে, আর 4 নম্বর বাজে জেনারেটর আছে। জেনারেটর 1, 2 and 3। তাহলে এই টোটাল জেনারেশন ইজ ইকুয়াল টু G1 প্লাস G2 প্লাস G3 ইজ ইকুয়াল টু চারটে লোড প্লাস লস। এই ইকুয়েশনটা আমাদের স্যাটিসফাই করতে হবে অল দ্য টাইমস। নর্মাল হেলদি কন্ডিশনে এই ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। কিন্তু মুশকিল দাঁড়াচ্ছে যেহেতু এই ইকুয়েশনের লসটা আমরা আগে ভাগে জানতে পারি না, লোড ফ্লো স্টাডিজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই লস নির্ণয় হয় না। তাহলে মুশকিল দাঁড়াচ্ছে যে আমি যদি তিনটে জেনারেটর ফিক্স করে ফেলি, যে তিনটে জেনারেটরেরই ফিক্স অ্যামাউন্ট জেনারেশন দেবে, তাহলে শেষবেলা লস না জানা থাকলে তো লসের এই ইকুয়েশনটা নাও মিলতে পারে, মিলবে না ইনফ্যাক্ট। সেক্ষেত্রে তুমি কি করবে? এটা তো স্যাটিসফাই করলো না, সিস্টেম তো হেলদি না। এই জন্য আমরা করি কি, একটা বাসকে ওপেন রাখি যে না, তোমার পাওয়ার জেনারেশনটা আমি অ্যামাউন্ট অফ পাওয়ার টু বি জেনারেটেড এটা ফিক্স করবো না, এটা আমরা ওপেন রাখবো। তাহলে সেই ওপেন রাখলে সে হবে কি যে সব ক্যালকুলেশন হয়ে গেল, এই বাজের এইগুলো ফিক্স করা, এই বাজের G3 অ্যাসাইন করে দেওয়া, ঠিক করে দেওয়া, লোড সব ঠিক আছে। তাহলে সেখানে হবে কি যে অবশিষ্ট এই যে ইকুয়েশনটা স্যাটিসফাই করতে যেয়ে তাহলে এই স্ল্যাক বাজে আমি 2 নম্বর বাসকে যদি স্ল্যাক বাজ হিসেবে ঘোষণা দিই, তাহলে স্ল্যাক বাজের পাওয়ারটা নির্ণয় হচ্ছে কি করে দেখো, সব শেষে লস ভোল্টেজ নির্ণয়ের পরে লস ক্যালকুলেট হবে, লস ক্যালকুলেটের পরে এই স্ল্যাক বাজের পাওয়ারটা নির্ণয় করতে হবে। সে কিভাবে করছে দেখো, টোটাল লোড প্লাস লস অলরেডি নোন হয়ে গেছে আমাদের কাছে, মাইনাস এই অবশিষ্ট যে দুটো জেনারেটর অ্যাসাইন করেছিলাম পাওয়ার, সেই দুটো পাওয়ারের যোগফল। এই যে ডিফারেন্সটা সে তখন ওই G2 যে পাওয়ার জেনারেটর সে সাপ্লাই দেবে। এইটা কি স্ল্যাক বাজের আমি বলছি যে এটা যদি একটা জেনারেটরকে স্ল্যাক বাজ হিসেবে না রাখি তাহলে ইকুয়েশন তুমি মেলাতে পারবে না। এই জন্য একটা বাসকে স্ল্যাক বাজ হিসেবে রাখতে আমাদের অপরিহার্য, এবং ওই বাসকে স্ল্যাক বাজ হিসেবে রাখি যে বাজের পাওয়ার জেনারেটিং ক্যাপাসিটি সবচেয়ে বেশি, অর্থাৎ সবচেয়ে বেশি যার পাওয়ার জেনারেটিং ক্যাপাসিটি সেই বাসকে আমরা নর্মালি স্ল্যাক বাজ হিসেবে ঘোষণা দিয়ে রাখি, ডিক্লেয়ার করি। এটা গেল নিড অফ স্ল্যাক বাজ। আমরা আরেকটু যাই যেখান থেকে আমরা করেছিলাম আমাদের কোথায় জানা গেলাম। হ্যাঁ, এরপরে মোটামুটি ভাবে আমাদের তো আলোচনা হলো, স্ল্যাক বাজ হলো, লোড ফ্লো স্টাডিজ এর সলিউশনটা কিন্তু নন লিনিয়ার। এই যে নোডাল কারেন্টের যে এক্সপ্রেশন গুলো যেখান থেকে আমাদের এই ইকুয়েশনটা ডেভেলপ হবে পরে, দেখো এই ইকুয়েশনটা কিন্তু নন লিনিয়ার। একটা নন লিনিয়ার ইকুয়েশনের তো কোনো স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন নেই, আমাদের নিউমেরিক্যাল মেথডে যেতে হয়। তো দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ মেথডস, নিউমেরিক্যাল মেথড যেগুলো দিয়ে আমরা লোড ফ্লো সলিউশন করি। তার মধ্যে এই হচ্ছে গসো-স্যাডল মেথড একটা, নিউটন-র্যাপসন মেথড একটা, এবং থার্ডটা হচ্ছে ডিকাপল নিউটন মেথড বা মডিফাইড নিউটন মেথড। এই তিনটে মেথডে আমরা লোড ফ্লো স্টাডি সলিউশন করি। আমাদের সিলেবাসে রয়ে গেছে শুধু গসো-স্যাডল মেথডটা, নিউটন-র্যাপসনটা নাই বা ডিকাপল মেথডও নাই। গসো-স্যাডল মেথডটাই আমরা মেনলি আলাপ করব। তিনটে দিয়ে সলিউশন করা যায়, কিন্তু এর মধ্যে একটা ডিফারেন্স আছে যে গসো-স্যাডল মেথডটা ক্যালকুলেশন বার্ডেন কম, অর্থাৎ এই ম্যাথমেটিক্যাল যে মডেল গুলো সেগুলো রিলেটিভলি ছোট
এবং এগুলোর ক্যালকুলেশন করতে কম টাইম লাগে, কিন্তু অ্যাকচুয়ালি একটা ট্রু ভ্যালুতে পৌঁছানোর জন্য আমার নাম্বার অফ আইটারেশন অনেক অনেক বেশি লাগে, যার ফলে এই গসের স্যাডল মেথডটা ইজ নট সুটেবল ফর ভেরি লার্জ সিস্টেম, পাওয়ার সিস্টেম। ছোট ছোট পাওয়ার সিস্টেমের জন্য গসের স্যাডল মেথডটা ইজ ওকে। কিন্তু নিউটন র্যাপসন মেথডটা অন দ্য আদার হ্যান্ড, এটা একটা আইটারেশনে টোটাল ক্যালকুলেশন বার্ডেন কিন্তু অনেক বেশি, গসের স্যাডল থেকে বেশি, কিন্তু নাম্বার অফ আইটারেশন কম লাগে, অল্প আইটারেশনের মধ্যেই সে কনভার্টস করে অ্যাকচুয়াল ট্রু রেজাল্টে পৌঁছে যায়। তো সেই হিসেবে এই জন্য বড় বড় পাওয়ার সিস্টেমে যদি লোড ফ্লো দরকার হয় তখন আমরা গসের স্যাডল মেথড করি না, নিউটন র্যাপসন মেথড করি। হাওয়ার আমাদের গসের স্যাডল মেথডটা আমাদের সিলেবাসে আছে, অতএব আমরা ওইটা আলোচনা করব। এখানে এসছে তারপরে পাওয়ার ফ্লো ইকুয়েশন। পাওয়ার ফ্লো ইকুয়েশন, পাওয়ার ফ্লো ইকুয়েশনটা হচ্ছে আমরা একটা 4 বাস পাওয়ার সিস্টেমের, এটা আমাদের লোড ফ্লো স্টাডিতে খুব দরকার হবে স্ল্যাক বাস পাওয়ার নির্ণয় করার সময়। দেখো এটা আমরা পরে যখন যাব তখন অঙ্কে যাব, স্ল্যাক বাস পাওয়ার নির্ণয়ের সময় এইটা লাগবে। এটা 4 বাস পাওয়ার সিস্টেম। এই 4 বাস পাওয়ার সিস্টেমের নোডাল কারেন্টটাকে এই এক্সপ্রেশন আমরা আগে সলভ করে এসেছি। এই যে এটাকে যদি ভেঙে ফেলো ইকুয়েশনটাকে, তাহলে ম্যাট্রিক্সটাকে, তাহলে I1 I2 I3 and I4 তোমরা পাবে এইভাবে ইকুয়েশন 1 2 3 4। এই 1 2 3 4 চারটি ইকুয়েশন কি ক্যান রাইট ইট ডাউন বাই এ সিঙ্গল ইকুয়েশন, জেনারেলাইজড ইকুয়েশন এইভাবে। I is equal to summation of k is equal to 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যাবে, y I কে v কে, আর i এর ভ্যালু 1 থেকে 4 পর্যন্ত যাবে। এই 5 নম্বর ইকুয়েশনকে ইনফ্যাক্ট is representation of all these 4 equations, 1 2 3 4 representation। এখানে you change the value of I, তাহলে you will get the value of equation 1 2। I এর ভ্যালু যদি 1 ধরো তাহলে ইকুয়েশন 1, I এর ভ্যালু যদি 2 ধরো ইকুয়েশন 2 and so on। আমরা দেখো কমপ্লেক্স পাওয়ার এর আমরা জানি ইকুয়েশন, কমপ্লেক্স পাওয়ার ইজ ইকুয়াল টু v ইনটু I কনজুগেট। তো যে কোনো একটা বাজে যদি I এত বাজে ইফ ইউ কনসিডার কমপ্লেক্স পাওয়ার চিন্তা করো, তাহলে দেখো এই I এর বাজে কমপ্লেক্স পাওয়ারের এটাকে যদি কনজুগেট নাও I এর বাজে SI, এই যেখানে লিখেছে SI কনজুগেট ইজ ইকুয়াল টু VI কনজুগেট ইনটু II কনজুগেট ইনটু কনজুগেট, তার মানে II নরমাল II। এবং এই II এর ভ্যালু এখন এই যে ইকুয়েশন 5 থেকে এখানে বসাও, তাহলে উইল গেট দিস ইকুয়েশন VI কনজুগেট ইনটু সামেশন অফ k 1 থেকে 4 পর্যন্ত YI কে V কে, where I will go from 1 থেকে 4। এইটি ইকুয়েশন নাম্বার 6। এটাকে আমরা বলি পাওয়ার ফ্লো ইকুয়েশন। এই পাওয়ার ফ্লো ইকুয়েশনটাকে এটা 4 বাস সিস্টেমের, যদি n বাস সিস্টেমের হয় তাহলে ইকুয়েশন সেম, শুধু এই যে k এর ভ্যালু 1 থেকে 4 পর্যন্ত না, 1 থেকে n পর্যন্ত যাবে, আর I এর ভ্যালু হবে 1 থেকে n পর্যন্ত। হ্যাঁ, এইভাবে আমরা এটাকে আমরা বলছি কমপ্লেক্স, এই যে কমপ্লেক্স পাওয়ার ফ্লো, এই যে SI I এত বাজের কমপ্লেক্স পাওয়ার, এটা আমরা পরে যখন স্ল্যাক বাস পাওয়ারে নির্ণয় করতে যাবো কমপ্লেক্স পাওয়ার, তখন এই নির্ণয় করবো, এটা ব্যবহার করবো। ইকুয়েশন 7 কে একটু মডিফাই করা হয়েছে। দেখো ইকুয়েশন 7 এর প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু হচ্ছে যে আমার কমপ্লেক্স নাম্বার, VI নিজে কমপ্লেক্স নাম্বার, YI কে এটা হচ্ছে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সের এলিমেন্ট, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, VK কমপ্লেক্স নাম্বার। তো এটাকে যদি আমি দেখো এই ফর্মে লিখি, VI টাকে আমি লিখি ম্যাগনিটিউড এবং তার অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল ডেল I, YI কে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সের এটা একটা ম্যাগনিটিউড, তার অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল গামা I কে নামকরণ করলাম, and VK is equal to VK এর ম্যাগনিটিউড, ভোল্টেজের ম্যাগনিটিউড ইনটু তার অ্যাঙ্গেল ডেল্টা K। and if you put all these value, এটাকে যদি আমি ইকুয়েশনে যে 7 এ বসাই, জেনারেলাইজড ইকুয়েশনে, তাহলে এখানে কি এসে দাঁড়াও, এই যে এরকম ধরনের আমরা VI কনজুগেট, তো মানে এটা VI ইনটু মাইনাস ডেল্টা হবে, তো এটাকে আমি লিখতে পারি e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা মাইনাস j অফ ডেল্টা I। আর এইভাবে আমরা লিখেছি দেখো সামেশনের ভিতরে YI কে, এই যে YI কে এর ভ্যালুটা আমি লিখেছি e টু দি পাওয়ার j অফ I কে, এবং V কে এর ভ্যালু লিখেছি ম্যাগনিটিউড, পুট করে দিয়েছি। পুট করে দিলে এটাকে যদি সামেশনের ভিতরে নিয়ে আসো, কেন I তো এই ডু লুপের ভিতরে নাই, আইটা কে থেকে এন পর্যন্ত এর ভিতরে নাই কিছুই, সুতরাং আইটা কনস্ট্যান্ট। অতএব এই ভ্যালুটাকে যদি ভিতরে নিয়ে আসো তাহলে ইকুয়েশনটা এরকম আকার নেবে। এটা একটা কমপ্লেক্স নাম্বার, SI কমপ্লেক্স নাম্বার, এর দুটো কম্পোনেন্ট। SI মানে হচ্ছে PI মাইনাস SI কনজুগেট মানে PI মাইনাস j অফ QI, সেটা এখানে লিখে দিয়েছি।
এখান থেকে পিআই রিয়েল পার্টটা হচ্ছে এই যে রিয়েল পাওয়ার কস্ট কম্পোনেন্ট যেটা সেটা রিয়েল পাওয়ার। এই যে দেখো পিআই রিয়েল পাওয়ার ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনের যেটা ইকুয়েশনটা পেলে এর ভিআই সামেশন অফ ওয়াই আই কে ইন্টু ভিআই ইন্টু ভিকে কোসাইন অফ এই অ্যাঙ্গেলটা। এটি হচ্ছে আমাদের রিয়েল পাওয়ারের আই এত বাজে রিয়েল পাওয়ার এবং আই এত বাজে রিঅ্যাক্টিভ পাওয়ার। এখানে কিউ আইটা হবে যেহেতু তার আগে একটা মাইনাস আছে এই জন্য মাইনাস আগে বসছে, কিন্তু এই এক্সপ্রেশনের আগে একটা মাইনাস বসছে, এটা খেয়াল করো। এই ভ্যালু ইনটু সাইন অফ দিস কম্পোনেন্ট অ্যাঙ্গেল। এটা গেল আমাদের পাওয়ার ফ্লো ইকুয়েশন থেকে এই জিনিসগুলো আমরা পেলাম। ইকুয়েশন 8, 9 সব ইকুয়েশন গুলো আমাদের প্রয়োজনীয়। ইকুয়েশন 8, 9 কে আমরা খুব ব্যবহার করব পরে, যখন প্রবলেমে যাব, প্রবলেম সলিউশনের সময় এটা খুব ব্যবহার করব। আমি এখন মোটামুটি একটু বেসিক্সটা দাঁড় হয়েছে। এখন আমি গসেস-স্যাডল মেথডে যাই। হাউ টু অ্যাপ্লাই দ্য গসেস-স্যাডল মেথড। লোড ফ্লো স্টাডিজ এর জন্য গসেস-স্যাডল মেথডকে আমরা ব্যবহার করব। এখানে দেখো আমরা একটা 4 বাস সিস্টেম আবার নিয়েছি। 4 বাস সিস্টেমের গসেস-স্যাডল মেথড দিয়ে সলিউশন চাচ্ছি। তো একটা বাসকে স্ল্যাক বাস ডিক্লেয়ার করতে হবে এখানে, সেই হিসেবে আমরা 1 নম্বর বাসকে স্ল্যাক বাস হিসেবে ঘোষণা দিয়েছি। যেহেতু স্ল্যাক বাস হিসেবে ঘোষণা দিয়েছি আমরা 1 নম্বর বাসকে, অতএব তার ভোল্টেজটা অ্যাসাইন স্পেসিফাইড। এই যে দেখো V1 সমান হচ্ছে V1 0 ডিগ্রি স্পেসিফাইড ফিক্স, এটা ফিক্স করে দেওয়া ভ্যালুটা। তাহলে অবশিষ্ট আছে আমাদের তিনটে বাসের ভোল্টেজ নির্ণয় করতে হবে, V2, V3 এন্ড V4। এই তিনটে বাসের ভোল্টেজ নির্ণয় করতে হবে। এই তিনটে বাসের ভোল্টেজটা নির্ণয় হবে ওই যে ইকুয়েশন 2 and 3 and 4 থেকে। দেখো ইকুয়েশন, ওই যে কোন ইকুয়েশন, এই যে কিছুক্ষণ আগে যেটা ডিডিউস করে এসছে, এই যে ইকুয়েশন 1, 2, 3, 4, তা 1 ইকুয়েশন দরকার নেই, কারণ এটা তো স্ল্যাক বাস। এই বাসের ভোল্টেজ তো আমাদের জানা, অত ওটার দরকার নেই। ইকুয়েশন 2, 3 and 4 থেকে আমরা V2, V3 এবং V4, ইকুয়েশন 2 থেকে V2, ইকুয়েশন 3 থেকে V3 এন্ড ইকুয়েশন 4 থেকে V4 আমরা নির্ণয় করব। এই যে দেখো এখানে সেটাই আমি লিখেছি। এই যে ইকুয়েশন 2 থেকে আমি V2 লিখেছি, শুধু V2 টার্মটাকে V2 I2 এক সাইডে রেখে আর I2 এর দিকে অবশিষ্ট টার্মগুলোকে সব I2 এর দিকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ইকুয়েশনটা এরকম আকার হয়েছে। এখন I2 আমাদের as such we do not know the value of the I2 at, অর্থাৎ 2 নম্বর বাজের ইনজেক্টেড কারেন্ট আমরা we do not know the value। আমরা কিন্তু পাওয়ার জানা আছে, কমপ্লেক্স পাওয়ার জানা আছে। তো এই জন্য আমরা I2 টাকে রিপ্লেস করছি এইভাবে। I2 টাকে হচ্ছে, এটা কোত্থেকে এসছে জিনিসটাকে, ইফ আই জাস্ট গিভ ইউ এ ভেরি কুইক আইডিয়া, এটা তোমাদের জানা, তবু একটু দিয়ে দিই যে এই যে 2 নম্বর বাজের আমাদের ইন্টারেস্ট হচ্ছে 2 নম্বর বাজের কারেন্টটা, তাই তো। 2 নম্বর বাজের কমপ্লেক্স পাওয়ারটা হচ্ছে এরকম V2 ইনটু I2 কনজুগেট, এটা তো। এখান থেকে ইফ ইউ টেক কনজুগেট অন বোথ সাইডস, তাহলে S2 conjugate is equal to V2 conjugate into I2. Therefore, I2 is equal to S2 conjugate divided by V2 conjugate. আর S2 conjugate মানে হচ্ছে P2 minus J of Q2 divided by V2 conjugate. আমি এই I2 টাকে জাস্ট দেখো ওই যে ওই P2 minus J of Q2 divided by V2 দ্বারা রিপ্লেস করেছি। সিমিলারলি একই উপায়ে এই ইকুয়েশনের নাম দিলাম 10। একটা ধারাবাহিকতা রাখতে যে ইকুয়েশনকে নাম দিয়েছি 10। আর ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশন থেকেই আমাদের এই V3 বার হচ্ছে, এই ইকুয়েশন 4 নম্বর ইকুয়েশন থেকে V4 বার হচ্ছে। দিস ইজ দি বেসিস ফান্ডামেন্টাল থিংস অফ লোড ফ্লো গসেস-স্যাডল মেথডের V2, V3, V4 বার করার এটি হচ্ছে অ্যালগরিদম, এটি হচ্ছে মেইন ইকুয়েশনস। তবে টু বি সুটেবল, টু মেক দিস ইকুয়েশন সুটেবল ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন, আমাদেরকে একটুখানি মডিফাই করতে হবে। হ্যাঁ, আমাদেরকে একটুখানি মডিফাই করতে হবে। সেই মডিফিকেশনটা লাগবে, এইটা এখানে দেওয়া হয়নি, কিন্তু আমি জানি না তোমরা এটাকে কিভাবে আমি দিয়ে দিই। ইকুয়েশন 10, 11, 12কে সামান্য একটুখানি মডিফাই করতে হবে, সেটাকে আমি দেখিয়ে দিই, কারণ এটা তো এখানে লেখা হয়নি, সম্ভব কারণে এটা লেখা হয়নি। আমি একটু দিয়ে দিচ্ছি। ইকুয়েশন এই 10, 11, 12 ঠিক আছে, কিন্তু if you want to use these equations applicable for কম্পিউটার আর প্রোগ্রামিং, তাহলে আমাদের এই ভিডিওটা বের হয়ে লিখতে হবে ইকুয়েশন 10।
ইকুয়েশন 10 কে লিখছি, দেখো কিভাবে লিখছি। v2 k plus 1 is equal to 1 by y22 p2 minus j of q2 divided by v2 k conjugate minus y21 v1 minus y23 v3 k minus y24 v4 k। এইটা ইকুয়েশনটাকে তুমি বললে 13। আর from equation 11 v3 k plus 1 is equal to 1 by y33 p3 minus j of q3 divided by v3 k conjugate minus y31 v1 minus y32 v2 k plus 1 minus y34 v4 k। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 14। and lastly equation from equation 12 এটা হচ্ছে v4 k plus 1 is equal to 1 by y44 p4 minus j of q4 divided by v4 k conjugate minus y41 v1 minus y42 v2 k plus 1 minus y43 v3 k plus 1। এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 15। এই তিনটে ইকুয়েশন তোমাদের modified form which is suitable for application in computer। হ্যাঁ, একটা অ্যালগরিদমের জন্য এখানে ডু লুপ দিয়ে তোমরা যেমন ডু লুপ করে থাকো সেটা আর কি ডু লুপের মতন করার জন্য এটাকে সুটেবল করা হয়েছে এরকম। ঠিক আছে তো? এই হলো ইকুয়েশন গুলো। আমরা এখানে তোমাদেরকে এটা কি সম্ভব হবে কিনা জানি না, দেখি তো এরপরে কি আমার শুরু অঙ্ক একটা। আচ্ছা আমি বোধ হয় আচ্ছা না, তাহলে এইটুকু আমি দিয়ে দিই, এটুকু বলে দিই। আমি একটা উদাহরণ দিই। মনে করো কিভাবে প্রোগ্রামটা রান করবে। আমার জায়গা কম এখানে, আমি প্রথমে বলে নিই। যেহেতু এখানে দেখো v2 নির্ণয় করতে চাও কিন্তু v2 আননোন, v3 বার করতে চাও v3 আননোন, v4 এখানে v4 আননোন। তাহলে আমাদের নিউমেরিক্যাল মেথডের নিয়ম হলো যে একটা ইনিশিয়াল গেস যে ভ্যালু বার করতে চাও তার একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিতে হয়। এটি হচ্ছে নিউমেরিক্যাল মেথডের টেকনিকের ফান্ডামেন্টালসটা। তো সেই হিসেবে আমরা এই যে কে এর ভ্যালুকে যদি 0 দ্বারা ইনিশিয়ালাইজ করি, বুঝতে পেরেছো? সি প্রোগ্রামে এটা 0 দ্বারা হয় না, 1 থেকে শুরু করতে হয়। ইনিশিয়ালাইজটা 0 1 থেকে হয়, কিন্তু প্রোটনে 0 দ্বারা ইনিশিয়ালাইজ করা যায়। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত মানে হচ্ছে 10 আইটারেশন, 10। আর সিতে 1 থেকে 10 মানে হচ্ছে 10। তা আমি কে এর ভ্যালুটা 0 দ্বারা ইনিশিয়ালাইজ যদি করি তাহলে প্রথম ভ্যালু ইনিশিয়াল ভ্যালু সেটা হচ্ছে, আমি বললাম এই জন্য ইনিশিয়াল গেস যদি আমি ধরি এরকম ধরনের যে v2 0 is equal to 1 0 0 ডিগ্রি, এটাকে বলা হয় ফ্ল্যাট চয়েস। v3 0 এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটাও আমি 3 নম্বর বাজারের ভোল্টেজটাকে এভাবে ধরে নিলাম এবং 4 নম্বর বাজারের ভোল্টেজটাকে ইনিশিয়াল ভ্যালু দ্বারা ধরে নিলাম। এটাকে আমরা বলি ফ্ল্যাট চয়েস, ফ্ল্যাট গেস। পাওয়ার সিস্টেমে অঙ্কে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সে এই ইনিশিয়াল গেস ধরা ইজ ভেরি ডিফিকাল্ট। অনেক সময় তোমার যদি রাইট গেসটা না হয়, খুব ভুল চয়েস যদি দিয়ে শুরু করো অঙ্ক, কোনোদিনই মিলবে না, ও আস্তে আস্তে ভ্যালু ডাইভার্স হতে থাকবে। কিন্তু গসেস পাওয়ার সিস্টেমে একটা সুবিধা কি, কারণ আমরা যেহেতু হেলদি অপারেশনে স্টেডি স্টেট কন্ডিশনে প্রবলেমটা সলভ করছি লক্ষ্য, সেক্ষেত্রে এই ইনিশিয়াল গেস আমাদের পাওয়ার সিস্টেমে সবসময় 1 পিউ এর কাছাকাছি রাখা হয়। অ্যাকচুয়ালি হয়তো 1 পিউ নাই, কিন্তু আমরা এই হিসেবে 1 পিউ এর গেসটা 1 পিউ এর যদি ধরি তাহলে ইটস এ ভেরি কারেক্ট সেট অফ চয়েস। হ্যাঁ, এর ডেভিয়েশন হবে, আমরা চেঞ্জ একটু হবে, কিন্তু তারপরে আমরা এই ফ্ল্যাট চয়েসটা এইভাবে ধরে নিই। এটা করবি কি, এই ভ্যালুটা ধরে তুমি এই ইকুয়েশনে অ্যাপ্লাই বসাও। এই v2 0 v3 0 v4 0 এখানে বসাও। তাহলে বসালে আমাদের বার হবে v2 ফার্স্ট ভ্যালু, v2 1 বার হবে, কে তো 0, তাহলে v2 ফার্স্ট ভ্যালু আইটারেশন হবে। এখান থেকে বসাও, এসব অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সের এলিমেন্ট, এটা পাওয়ার
2 নম্বর বাজের পাওয়ার V2 এই ভ্যালু বসাও, যে 1 0 এইটার কনজুগেট নিলে তো 0 0ই থাকে। স্ল্যাক বাজার বলো Y2 ম্যাট্রিক্স অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সের এলিমেন্ট, V1 টা স্ল্যাক বাজার ভোল্টেজ হুইচ ইজ গিভেন জানা, V3 এই যে ইনিশিয়াল ভ্যালু, V4 এই যে ইনিশিয়াল ভ্যালু বসাও, ইউ উইল গেট এ নিউ ভ্যালু, একটা বেটার ভ্যালু। মনে করো আমি জানি না সেটা 9.5 minus 5 ডিগ্রি ফর এক্সাম্পল, তুমি পেলে। তারপরে বসাও V3 ফার্স্ট ভ্যালু ক্যালকুলেট করতে চাও, এই যে 14 নম্বর ইকুয়েশন এখানে বসাও, এই যে এখানে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সের এলিমেন্টের ভ্যালু 3 নম্বর বাজের কমপ্লেক্স পাওয়ার, V3 এই যে ইনিশিয়াল ভ্যালু গেস, এই যে V3 ভ্যালু ধরো, C1 V1 স্ল্যাক বাজ, এটা তো স্ল্যাক বাজের ভোল্টেজ জানা, V2 K plus 1 এর অর্থ দাঁড়াচ্ছে ইমিডিয়েট আগে যে V2 ক্যালকুলেট হয়ে গেল সেই ভ্যালু ধরো, অর্থাৎ এই ভ্যালুটা ধরতে বলছে। K plus 1 মানে নতুন যে ভ্যালু পেয়েছে V2 সেই ভ্যালু ধরো, এবং V4 এখনো নতুন ভ্যালু বার হয়নি, অতএব ইনিশিয়াল ভ্যালু ধরো। ধরে এর একটা মাইনাস পেলে, মনে করো 9.8, এটা ধরো 5 ডিগ্রি পেলে। তারপরে V4 বার করো, V4 বার করলে V4 1, আমি জানি না এটা দেখা যাচ্ছে কিনা, V4 1 সেইভাবে এখানে সব যাও, এইভাবে ম্যাট্রিক্সের এলিমেন্ট 4 নম্বর বাজের পাওয়ার, V4 এর বার তো হয়নি, কে বার হয়নি, অর্থাৎ V4 এর ইনিশিয়াল ভ্যালু, এখানে V1 স্ল্যাক বাজার ভোল্টেজ জানা, V2 এই যে এর আগে যে ফার্স্ট ভ্যালু যে ক্যালকুলেট হয়েছে V2, V3 ও যে ভ্যালু ক্যালকুলেটেড হয়ে গেছে সেই ভ্যালু। তবে ইমিডিয়েট আগে যে ভ্যালুগুলো হয়েছে K plus 1 মানে হচ্ছে ইমিডিয়েট আগে যে ভ্যালু বার হয়েছে সেই ভ্যালু ইউজ করো, দিয়ে এখানে একটা মনে করো 1.005 এরকম একটা ভ্যালু পেলে -10 ডিগ্রি। ফার্স্ট আইটারেশন শেষ। এই ভ্যালু দিয়ে আবার সেকেন্ড আইটারেশনে বসাও, সেকেন্ড আইটারেশনে বসিয়ে এইভাবে এই V2 2, V3 2, V4 2 এরকম বার হয়ে যাবে। তারপরে নেক্সট আইটারেশন আবার করো, এইভাবে আইটারেশন উইল মুভ। প্রশ্ন হচ্ছে কোথায় যে আইটারেশন থামাবে, কোন জায়গায় যে ইউ উইল স্টপ দি আইটারেশন, সেটাকে আমরা বলি চেক দিতে হবে। প্রত্যেকটা আইটারেশনের পরে একটা করে চেক দেব, সেই চেকটা হচ্ছে আমি এই পর্যন্ত দিয়ে হয়তো শেষ করে দেবো। চেকটা হচ্ছে এরকম ধরনের ভ্যালুগুলো এখানে আবার বসে। চেকটা বলতে কি বোঝাচ্ছি, চেকটা বলতে আমি যেটা বোঝাচ্ছি, মনে করো V2 0 ধরা ছিল 1 0, V3 0 ধরা ছিল 1 0, V4 0 ধরা ছিল 1 0, ফার্স্ট আইটারেশন। সেকেন্ড আইটারেশনে V2 ফার্স্ট ভ্যালু পেলে, মনে করো আমি জানি না 0.9 এখানে দিয়েছিলাম 1.95 -5 ডিগ্রি, V3 ফার্স্ট ভ্যালু পাচ্ছ 0.983 ডিগ্রি, আর V4 ফার্স্ট ভ্যালু পাচ্ছ 1.005 -10 ডিগ্রি। এই ফার্স্ট আইটারেশনের পরে তুমি অ্যাপ্লাই দ্য চেক। হ্যাঁ, ফার্স্ট আইটারেশনের পরেই তুমি একটা চেক অ্যাপ্লাই করো। চেকটা হচ্ছে এরকম ধরনের, এখানে এসে চেক যে V2 ফার্স্ট ভ্যালু মাইনাস V2 ইনিশিয়াল ভ্যালু, এইটার ম্যাগনিটিউডটা কি লেস দ্যান অ্যান কনভার্জেন্স ইন্ডেক্স, এটাকে বলা হয় কনভার্জেন্স ইন্ডেক্স। এটা অপারেটররা পাওয়ার সিস্টেম যারা রান করাচ্ছে তারা কত পার্সেন্ট অ্যাকুরেসি চায় তাদের এই ক্যালকুলেশনে, সেইটার উপরে বেস করে এই ভ্যালুটা নির্ণীত হয়, এই ভ্যালুটাকে সেট করে দেয় তারা। তারা যদি চায় যে না আমি 0.1% অ্যাকুরেট চাই, এই ডাটা যে ডাটা তুমি দেবে আমাকে সেটা যেন 0.1% অ্যাকুরেট হয় বা 0.1% এরার থাকে। তা 0.1% এরার মানে কি, 0.1% মানে হচ্ছে 0.001, এই তো এইটা পি। তাহলে আমি যদি 0.1% বলি তাহলে এত ভ্যালু সেট করে কনভার্জেন্স ইন্ডেক্সের মান এত, আর যদি 0.01% ঠিক করি তাহলে 0.0001 এটা হচ্ছে আমার সেটিংস। সেই অনুযায়ী এই কনভার্জেন্স ইন্ডেক্সের মান একটা সেট করে দেওয়া থাকে, সেটা হচ্ছে 0.001 তুমি ধরো। এই দুটোর ম্যাগনিটিউডের বিয়োগফল যদি এই ভ্যালু থেকে কম হয়, ম্যাগনিটিউড এটা কিন্তু মাইনাস টাইনাস কিছু ব্যাপার এসে যাবে না, এর ভ্যালু মাইনাস হোক আর যাই শুধু ম্যাগনিটিউডটা নিচ্ছে,
এই ভ্যালুটা যদি 0.01 এর থেকে কম হয় তাহলে টেক দিস ওয়ান অ্যাজ এ ফাইনাল ভ্যালু, স্টপ আইটারেশন। এরপরে আর এই ভিটুর জন্য নতুন আইটারেশনে যেও না, এটা কি ফাইনাল ভ্যালু ধরে না। আর যদি এর থেকে কম না হয় তাহলে গো ফর দ্য নেক্সট আইটারেশন, তার পরের আইটারেশনে যাবে। অর্থাৎ সেখানে এই যে আবার যাবে V2 বার হবে ইজ ইকুয়াল টু, মনে করো সেখানে 0.97 পেলে, -8 ডিগ্রি পেলে, V3 2 পাচ্ছ, এটা মনে করো তুমি 0.95 পেলে, -3 ডিগ্রি পেলে, V4 2 পেলে, মনে করো এটা তুমি 0.995 পেলে, 5 ডিগ্রি পেলে, ইত্যাদি। তারপর আবার এখানে যে চেক, সেই চেকটা হবে V2 মাইনাস V2 তার আগের ভ্যালু, এই ভ্যালুটা কি এরকম ধরনের কিনা। এইভাবে ইট উইল কন্টিনিউ। যেখানে যে দেখা যাবে যে এই দুটোর বিয়োগফল এই ভ্যালু থেকে কম, তাহলে স্টপ করো এবং এখানে আইটারেশন এইটার জন্য থামাও এবং এইটা উইল বি দ্য ফাইনাল ভ্যালু। ভিটুর এই ভ্যালুটা হবে ফাইনাল। আর যদি না থামে তাহলে কন্টিনিউ করবে। বুঝতে পেরেছো? কোন এক জায়গাতে এসে মনে করো এইটা ফিক্স হয়ে এটার ভ্যালুটা কমে গেছে, এর থেকে কম, তার মানে এইটা ভ্যালু, এই ভ্যালুটাকে একদম কনস্ট্যান্ট ধরে নাও। V2 এই ভ্যালুটা আর আইটারেশনে যাওয়ার দরকার নেই, এটা কনস্ট্যান্ট মান ধরো। কিন্তু V3 আর V4 এখনো মেলেনি, এখনো এর নিচে যায়নি, তাহলে তাদের জন্য কন্টিনিউ করো উইথ স্ল্যাক বাজারের ভোল্টেজটা ফিক্স ধরে, আর এই V2 যে 2 নম্বরে ধরে সেটা ফিক্স ধরে, এই V4 এটা ক্যালকুলেশন চালিয়ে যাও। এইভাবে আইটারেশন চলবে। পরীক্ষার সময় আমরা এই চেক দেবো না, আমরা বলে দেবো যে হাউ মেনি আইটারেশনস উই আর আস্কিং ফর ইউ টু সলভ। তো সেখানে আমরা একটা আইটারেশন, দুটো আইটারেশন, যদি ছোট সিস্টেম হয় তাহলে 3টে আইটারেশন ইত্যাদি দিই। যদি বড় সিস্টেম হয় তাহলে আমরা একটা আইটারেশন বা দুটো আইটারেশন এইভাবে দেবো। এইভাবেই তোমাদের আইটারেশন গুলো চলবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এতে দিয়ে দেবো। তখন আমি তাহলে এখানেই আজকের মতন এখানে থামিয়ে দিতে চাচ্ছি। আমার